ইভেন্ট ম্যানেজমেন্টকে আমরা কল করলে তারা আমাদেরকে সার্ভিসটা দিয়ে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে প্রোগ্রামটা ফুলফিল করবে। সো আমাদের নতুন করে কিন্তু যেহেতু এরকম সিস্টেম করাই আছে, রান্না করার জন্য বাবুর্চি সেট করা আছে, তারপর হচ্ছে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য দেখা যাচ্ছে যে একটা সেট, যারা সাংস্কৃতিক প্রোগ্রামগুলো করে ইভেন্ট ম্যানেজমেন্ট সেট করা আছে, আমরা জাস্ট কল করব, আমাদের নতুন করে আর তৈরি করতে হবে না। তো এই ধরনের কেসগুলোকে আসলে মানে আমাদের বর্তমান প্রেক্ষাপটে বলা হয় ফাংশন। একইভাবে প্রোগ্রামিংও দেখা যাচ্ছে যে আমি একটা গ্রুপ অফ স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টকে আমরা বারবার কল করছি, বারবার কল করছি, একই জিনিস বারবার কল করছি। তো বারবার কল করছি, বাট এতে আমাদের সময় নষ্ট হচ্ছে, তারপর হচ্ছে অনেক বেশি কোড লাইন লিখতে হচ্ছে। সেই লাইনগুলোকে বারবার না লিখে আমরা জাস্ট একটা স্টেটমেন্টের ব্লকের মধ্যে ওটা লিখবো, লিখে বারবার ওটাকে কল করব। যেমন সাংস্কৃতিক প্রোগ্রাম, যখনই আমরা গভর্নমেন্ট আইসিটি অফিসার্স প্রোগ্রাম করছি, আমরা ওই সাংস্কৃতিক প্রোগ্রামটাকে কল করব, ইভেন্টকে কল করব, সাথে সাথে তারা এসে আমাদের এই সার্ভিসটা দিবে। এনবিআর আমরা একটা প্রোগ্রাম করছি, এনবিআর থেকে জাস্ট একটা কল করব, তারা এই প্রোগ্রামটা করবে। তো এই ধরনের বিষয়গুলোকে হচ্ছে আসলে ফাংশন বলে। দ্যাট মিন্স ফাংশনটা হচ্ছে যে এ গ্রুপ অফ স্টেটমেন্ট রিপিটেডলি আমরা যাতে যেটা প্রয়োজন হবে সেটাকে আমরা বারবার না লিখে একটা ব্লকের মধ্যে লিখে বারবার আমরা কল করব, একটা সিঙ্গেল ইউনিটের ভিতরে লিখে আমরা বারবার কল করব, এটাই হচ্ছে ফাংশন। তো এই ফাংশনের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে এটার কোড রিইউজিবিলিটি। আমরা একটা কোড বারবার লিখতে পারি। আমরা যদি একটা উদাহরণ দেখি যে ফাংশন, এমনি নর্মাল একটা উদাহরণ দেখি, ধরি এ সমান সমান 20, ধরি এ সমান সমান, আমার একটা রিকোয়ারমেন্ট আসছে এ সমান সমান 10 আর বি সমান সমান 20, একটা রিকোয়ারমেন্ট আসছে। তো বলছে যে এই বিষয়টার আপনি তিনটা কাজ করবেন। একটা হচ্ছে সামেশন বের করবেন, সাম বের করবেন, একটা কাজ করবেন আপনি সাবস্ট্রাকশন বের করবেন, এসইউবি সাবস্ট্রাকশন বের করবেন। আচ্ছা, চারটা কাজ ধরছি। আরেকটা আপনি কাজ করবেন মাল্টিপ্লিকেশন বের করবেন, এমইউএল মাল্টিপ্লিকেশন। আরেকটা কাজ করবেন আপনি ডিভিশন বের করবেন। সো আমি সিম্পল ভাবে দেখাচ্ছি, ডিভিশন বের করবেন। সো ডিভিশন বের করবেন। সো এখানে যখন বের করতে বলবো তখন আমার এখানে ভ্যালুগুলো পাস করতে হবে। আমরা দিচ্ছি এ প্লাস বি। একইভাবে সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে এ মাইনাস বি। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দিব এ গুণন বি এবং এ ডিভাইডেড বাই বি। সো আমরা এভাবে আর যদি করি সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের আউটপুটটা পেয়ে গিয়েছি। সো এটা করার পরে হঠাৎ করে এখন ম্যানেজমেন্ট রিকোয়ারমেন্ট দিয়েছে, ঠিক আছে আপনি এটা করেছেন, ঠিক আছে এটা করেছেন আপনি ইয়ার আমাদের সিইও এর জন্য, এমডির জন্য আমার আরেকটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে এর মানটা চেঞ্জ করে দিবেন, এ সমান সমান 100 করে দিবেন আর বি করে দিবেন 200। সো 200, মানে আমার হায়ার ম্যানেজমেন্ট বলেছে আমাদের প্রথমটাও থাকবে এবং দ্বিতীয় হচ্ছে আরেক হায়ার ম্যানেজমেন্টের আরেক বসের জন্য। সো আমরা কি করব তখন, আমাদের তাহলে 100 200 দুইটা ভ্যালু নিতে হবে, নিয়ে আবার এই কোডটা লিখতে হবে। সো আবার আমরা লিখবো, লেখার পরে এটা হচ্ছে তাহলে আমরা লিখে রাখবো, এখানে আরেকটা প্রিন্ট দিব, প্রিন্ট সেকেন্ড বস রিকোয়ারমেন্ট। একইভাবে আমরা ওটা প্রথমটা দিয়ে ফার্স্ট বস রিকোয়ারমেন্ট। সো আমরা রান করব। তো আমাদের ফার্স্ট বসের রিকোয়ারমেন্ট আসলো, সেকেন্ড বসের রিকোয়ারমেন্ট আসলো। সো আমরা খুব খুশি যে আমাদের রান হয়েছে। এখন থার্ড একটা বস চলে আসছে, উনি এসে বলতেছে যে আমারও রিকোয়ারমেন্টস আছে, আমার ভ্যালুটা হবে 50 আর হচ্ছে 100। সো আমার রিকোয়ারমেন্ট হবে 50 এবং 100, থার্ড বস। তো এরকম আস্তে আস্তে একজনের পর একজন রিকোয়ারমেন্ট আসছে আসছে, কিন্তু আমার কিন্তু মেইনলি কোড কিন্তু বারবার লিখতে হচ্ছে, ওনার রিকোয়ারমেন্ট আসছে এরকম। তো দেখা যাচ্ছে যে আমাদের এইরকম যতবার রিকোয়ারমেন্ট আসছে ততবার আমরা এরকম দেখা যাচ্ছে যে একই লাইন বারবার লিখছি, যে এই এই লাইনগুলো বারবার লিখছি। হয়তোবা এটা আমরা চেঞ্জ করছি, বাট এই যে আমাদের সামেশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, এই অপশনগুলো বারবার লিখছি। সো এই অপশনগুলো যাতে বারবার না লেখা হয়, একবারে যাতে লেখা হয় একটা প্রোগ্রামের ভিতরে এবং সেটাই যাতে আমরা বারবার কল করে রেজাল্টটা পাই, এই ধরনের ফ্যাসিলিটি পাওয়ার জন্য আমাদেরকে ফাংশনটা ইউজ করতে হবে। তো পাইথনে ফাংশনটা সিনটেক্সটা এরকম। পাইথনের ফাংশন লেখার নিয়ম হচ্ছে জাস্ট ডিইএফ।
পাইথনের ফাংশনের সিনটেক্স, সিনটেক্স, সিনটেক্স। পাইথনের সিনট্যাক্স হচ্ছে ডিইএফ। ডেফ একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, কিওয়ার্ড ইউজ করার পরে এরপর আমার ফাংশনের নাম দিতে হবে একটা। নাম দিচ্ছি আমরা যে বস রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট। আচ্ছা, সরাসরি স্ট্রাকচারটা আমরা লিখি ফাংশন নেম, ফাংশন নেম। তো ফাংশন নেমের ভিতরে প্যারেন্থেসিস দিয়ে আমরা শুরু করব, শেষ করব, এবং মাঝখানে আমাদের প্যারামিটার পাঠাতে হবে। তারপর একটা কলন চিহ্ন হবে, কলন চিহ্নের পর বডিতে আমরা যেই স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করব, স্টেটমেন্ট, স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট টু, এরকম একাধিক অনেক স্টেটমেন্ট থাকতে পারে। দেন আমার একটা রিটার্ন। এটাই হচ্ছে আমাদের বেসিক, হচ্ছে একটা ফাংশনের, যত বড় ফাংশনই হোক, বেসিক একটা ফাংশনের সিনটেক্স এটা। তো এই ধরনের ফাংশন, এটা হচ্ছে সিনটেক্স। এখন আমাদের সব ধরনের ফাংশনের ক্ষেত্রে এই সিনটেক্সটা ইউজ করা হয় পাইথনে। তো পাইথনে দুই ধরনের ফাংশন ইউজ করা হয়। তো একটা হচ্ছে এক একটা হচ্ছে ইউজ বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন ফাংশন। আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। সো বিল্ট ইন ফাংশন কোনগুলো? যেটা পাইথন প্রোগ্রামিং এর সাথে সরাসরি এই কিছু কিছু ফাংশন পাইথন প্রোগ্রামিং এর সাথে সরাসরি আসে, সেই ধরনের ফাংশনটাকে আমরা বলবো বিল্ট ইন ফাংশন। আর যেটা আমরা ডেভেলপাররা যখন আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন প্রয়োজন হবে তখন আমরা ফাংশন ক্রিয়েট করব, সেই ধরনের ফাংশনকে আমরা বলবো ইউজার ডিফাইন্ড ফাংশন। যেমন বিল্ট ইন ফাংশন অলরেডি আমরা ইউজ করেছি আইডি, লেন ফাংশন ইউজ করেছি আমরা অলরেডি। এই ফাংশন সম্বন্ধে পরিচিত, কিভাবে কি কাজ করে অলরেডি দেখেছি। লেন ফাংশন ইউজ করেছি, প্রিন্ট ফাংশন ইউজ করেছি, প্রিন্ট। দেন আমরা ইউজ করেছি টাইপ নামের একটা ফাংশন। এরকম অনেক ফাংশন রয়েছে বিল্ট ইন পাইথনের। তো এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। এরপর ইভাল ফাংশন একটা ইউজ করেছি, ইভিএএল, ইভাল, সব ধরনের কনভার্ট করার জন্য। ইন্টিজার ইনপুট ফাংশন ইউজ করেছি, ইনপুট। সো এই ধরনের ফাংশনগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। আর ইউজার ডিফাইন ফাংশন কোনগুলো? যেটা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ডেভেলপ করি, সেটাকে বলা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। সো বিল্ট ইন ফাংশন হোক আর ইউজার ডিফাইন ফাংশন হোক, ফাংশন পাইথনের ফাংশন লেখার নিয়মটা হচ্ছে, এটা হচ্ছে বেসিক সিনটেক্স। প্রথমে ডেফ দিব একটা কিওয়ার্ড, ডেফ দেওয়ার পরে আমরা ফাংশনের নাম লিখবো, তারপরে প্যারামিটার দেব, প্যারামিটার দেওয়ার পর আমাদের যেই লজিকগুলো আছে সেই লজিকগুলো আমরা এক্সিকিউট করব, দেন আমরা একটা রিটার্ন দিব। সো এখানে আমাদের মনে রাখতে হবে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করার জন্য ডিইএফ, এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা অবশ্যই দিতে হবে, ম্যান্ডেটরি। তাছাড়া আমাদের ফাংশন ডিক্লেয়ার হবে না। আর দুই নাম্বার, আমাদের যেই রিটার্নটা আছে, রিটার্ন, এই রিটার্ন হচ্ছে অপশনাল, অপশনাল। অপশনাল কারণ এই কারণে, আমাদের পাইথনে যখন আমরা রিটার্ন ডিক্লেয়ার না করব তখন অটোমেটিক পাইথন আমাদেরকে নান একটা রিটার্ন টাইপ সে রিটার্ন করবে। সুতরাং এই রিটার্নটা যদি আমরা নাও দিই সেক্ষেত্রে আসলে পাইথন কোনো এরর ধরবে না। সো এটা হচ্ছে বেসিক পাইথনের সিনটেক্স। সো এখন আমরা আসি যে কিভাবে এই সিনটেক্স গুলো আমরা কিভাবে ডিফাইন করব। সো আমরা একটা নতুন লাইনে যাই। সো ডেফ, বলেছিলাম কি ডেফ দিয়ে আমাদের মেথডটাকে ডিক্লেয়ার করতে হয়, ফাংশনকে ডিক্লেয়ার করতে হয়। ডেফ আমরা নাম দিচ্ছি হচ্ছে টেস্ট। আচ্ছা, টেস্ট নাম দিই। দেওয়ার পর আমরা এখানে আমরা প্রিন্ট হ্যালো পাইথন আমরা প্রিন্ট দিই, পাইথন। সো আমাদের ফাংশনটা এতটুকু ফাংশন শেষ। আমাদের ফাংশনে বলেছিলাম প্রথমে ডেফ দিতে হবে, ফাংশনের নেম দিতে হবে, প্যারামিটার। সো আমাদের প্যারামিটার যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও সমস্যা নেই, আর যদি থাকে সেক্ষেত্রে আমাদের প্যারামিটার অবশ্যই দিতে হবে। এই বিষয়ে আসছি আমি। সো প্যারামিটার যেহেতু নাই, সেহেতু আমাদেরকে আমাদের এই ফাংশনটা, আমাদের ফাংশনের কাজটা হয়েছে। ডেফ আমরা একটা টেস্ট নাম দিলাম, দেওয়ার পর আমরা প্যারেন্থেসিস দিয়ে বললাম প্রিন্ট হ্যালো পাইথন। এখন আমাদের বাইরে থেকে এটা ফাংশন যখন থাকবে, আমাদের বাইরে থেকে এখন ফাংশনটাকে কল করতে হবে। আমরা যেরকম বলেছিলাম যে আমরা প্রোগ্রাম করব, এখন বাবুর্চিকে কল করব, প্রোগ্রাম করব, আমরা একটা সাংস্কৃতিক যে কমিটি আছে কিংবা সাংস্কৃতিক যে কাজ করে তাদেরকে কল করব। ঠিক একইভাবে এই যে টেস্ট যেই ফাংশনটাকে
জাস্ট আমরা কল করব। কল করে আমরা যখন রান করব তখন আমাদেরকে হ্যালো পাইথন দেখাচ্ছে। দ্যাট মিন্স এই ফাংশনের ভিতরে যে কার্যক্রমগুলো আছে, স্টেটমেন্টগুলো আছে, সেই স্টেটমেন্টগুলো আমাদের প্রিন্ট করে দেখাবে। সো এখানে আমরা কিন্তু কোনো রিটার্ন দেইনি। সো আমরা এখন প্রিন্ট দেই, কিংবা আমরা এখানে যদি দেই প্রিন্ট, প্রিন্ট দিলে আমাদের রিটার্নের যেই ইটা আছে, ভ্যালুটা, সেই ভ্যালুটা প্রিন্ট করবে। সো আমরা প্রিন্ট দিই হচ্ছে এই মেথডটাকে আমরা প্রিন্ট দিই। সো আমরা যখন প্রিন্ট দিচ্ছি তখন প্রথমে টেস্ট, এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে সে কল করছে, কল করার পরে হ্যালো পাইথন পাচ্ছে। দেন সে প্রিন্ট নামের যেই ফাংশনটা আমরা ইউজ করেছি, বিল্ট ইন ফাংশন, সেই প্রিন্টের মাধ্যমে রিটার্ন টাইপটাকে সে কল করেছে। রিটার্ন টাইপে যেহেতু কোনো কিছু দেওয়া হয়নি, সুতরাং সে নান প্রিন্ট করছে। বিষয়টাকে ক্লিয়ার? এতক্ষণ ঠিক যা আছে। যা বলেছি সবার ক্লিয়ার হয়েছে? দেন আমরা এখন প্যারামিটারে যাব। সো সো এটা এটা আমরা আসবো, যেহেতু এখানে ভ্যালু আছে, সো এটা আমরা দেখবো আর কি, ফুলটাই যে আমরা দেখেছিলাম সামেশন। সো প্যারামিটারটা আমরা শেষ করে তখন দেখবো। সো আমরা এখন আলোচনা করবো হচ্ছে প্যারামিটার নিয়ে। প্যারামিটার। সো আমরা ফাংশনে দেখলাম তিনটা বিষয় থাকে। একটা হচ্ছে ফাংশনের জন্য একটা কিওয়ার্ড ডিইএফ, এরপর আমরা ফাংশনের নাম, যে কোনো ধরনের ফাংশনের নাম দিতে পারি, দিব। দেওয়ার পর আমাদের কি থাকে, প্যারামিটার থাকে এবং রিটার্ন থাকে। সো এই প্যারামিটারটা কি? প্যারামিটারটা হচ্ছে আমাদের এই ফাংশনের ভিতরে, আমরা যেমন কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি, নেম, হোয়াট ইজ ইউর নেম, কিবোর্ড থেকে দিচ্ছি শামিম, অটোমেটিক এখানে শামিম চলে আসছে। তো এই এই ধরনের বিষয় হচ্ছে আমরা কিবোর্ড থেকে যখন ইনপুট নিচ্ছি সেটা এভাবে ইনপুট নেওয়া হয়। আর ফাংশনে ইনপুট নেওয়ার কারিগর হচ্ছে এই প্যারামিটার। এই ফাংশনের ভিতরে কোনো কিছু ইনপুট করতে হলে আমার এই প্যারামিটারের মাধ্যমে ইনপুট করতে হয়। সো প্যারামিটার, পাইথনে 4 ধরনের প্যারামিটার ইউজ করা হয়। ফোর টাইপস, ফোর টাইপস প্যারামিটার অ্যাভেলেবল ইন পাইথন, অ্যাভেই ইন পাইথন। সো একটা হচ্ছে, এক নাম্বারটা হচ্ছে পজিশনাল প্যারামিটার বলা হয়। পজিশনাল প্যারামিটার। সো পজিশনাল প্যারামিটার কোনগুলো? সো আমরা যখন এরকম একটা ডিক্লেয়ার করব, সো আমরা এখানে যখন এরকম যখন ডিক্লেয়ার করব, ডিক্লেয়ার করার পরে আমরা দুইটা ভ্যালু পাঠাবো, 10, কিংবা আমরা দুইটা কিওয়ার্ড নিব, A, বি। আমরা এটাকে একটু হাইলাইট, A, বি। দেন আমরা এখানে রিটার্ন দিব, রিটার্ন রিটার্ন করব জাস্ট A+B। সো যখন এই ধরনের ফাংশন থাকবে, প্যারামিটার সহ ফাংশন থাকবে, তখন আমাদেরকে, যখন ফাংশনটাকে কল করব, অবশ্যই আমাদেরকে প্যারামিটার সহ ফাংশন কল করতে হবে, না হলে আমাদেরকে এরর প্রদর্শন করবে। আমরা যদি এটা রান করি, আমাদেরকে এরর দিচ্ছে, এবং এরর বলছে যে মিসিং টু রিকোয়ার পজিশনাল আর্গুমেন্ট। দ্যাট মিন্স আমাদের যখন প্যারামিটার ডিক্লেয়ার করতে হবে, যতগুলো প্যারামিটার থাকবে ততগুলো প্যারামিটার দিয়ে আমাদেরকে ফাংশনটাকে কল করতে হবে। সো এখানে আমরা যেহেতু এবি দিয়েছি, সো আমরা এখানে 10, 20 দিয়ে দিব। দিয়ে আমরা যখন এটাকে রান করব, তো আমাদেরকে আমাদের যে রিটার্ন যেটা ছিল, রিটার্ন করে আমাদের 10 এবং 20 যে যোগফল 30, সেটা প্রিন্ট করছে। So এটা হচ্ছে পজিশনাল প্যারামিটার। পজিশনাল প্যারামিটার বলতে, এই আমরা যদি এখন এই এর এখানে যদি 20 লিখি এবং এখানে যদি 10 লিখি, অথবা আমরা যদি এখানে আহ, উম, আমরা এটা বিয়োগ চিহ্ন দিয়ে দেখি, মাইনাস করে। তো আমরা যদি এখানে 50 দেই, 50 আর 10 দেই, সেক্ষেত্রে অটোমেটিক্যালি আমাদের এর ভ্যালু, যাই কিছু করি না কেন, এখানে যদি বি মাইনাস এও দেই, বি মাইনাস যাই দেই না কেন, আমরা যখন প্যারামিটারটা পাঠাবো, অটোমেটিক্যালি ফার্স্ট ভ্যালুটা এ হিসেবে কাউন্ট করবে আর সেকেন্ড ভ্যালুটা বি হিসেবে কাউন্ট করবে। তো এই বিষয়টা হচ্ছে আমাদের পজিশনাল প্যারামিটার বলা হয়। আমরা যেভাবে ভ্যালু পাস করি না কেন, আমাদেরকে এ হিসেবে প্রথম ভ্যালুটা নিবে আর বি হিসেবে দ্বিতীয় ভ্যালুটা নেবে। তো এই ধরনের কেসে বলা হয়, এই ধরনের আর্গুমেন্ট, প্যারামিটার যখন আমরা পাস করব, তখন এই ধরনের প্যারামিটারকে বলা হয় পজিশনাল প্যারামিটার। সো 2 নাম্বারটা হচ্ছে আমাদের, 2 নাম্বারটা হচ্ছে আমাদের কিওয়ার্ড প্যারামিটার। কিওয়ার্ড প্যারামিটার। সো কিওয়ার্ড প্যারামিটার
বলতে কি বোঝাচ্ছে, কিওয়ার্ড বলতে বোঝাচ্ছে আমরা যখন এই প্যারামিটারটা, এই ফাংশনটা আমরা দেখি, আমরা যখন এ বি পাস করছি, আমরা এখানে বলে দিতে পারবো যে এখানে যেহেতু বি মাইনাস এ, আমি যাচ্ছি বি এর ভ্যালু যাতে 50 হয়, তখন আমরা বি সমান সমান 50 এবং এ সমান সমান 10, এভাবে যদি আমরা দেই সেক্ষেত্রে এটা হচ্ছে কিওয়ার্ড প্যারামিটার বলছে। মানে আমি অটোমেটিক্যালি আমাদের যে প্যারামিটারটা আছে সেই প্যারামিটারের যেই আর্গুমেন্টগুলো আছে, সেই আর্গুমেন্টগুলোর ভ্যালুগুলো আমি অ্যাসাইন করে দিচ্ছি, আর্গুমেন্ট মানে ভেরিয়েবল থেকে ভেরিয়েবলের সাথে ভ্যালুগুলো অ্যাসাইন করে দিচ্ছি। তো এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড প্যারামিটার। সো কিওয়ার্ড প্যারামিটারের ক্ষেত্রে আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যখন আমরা কিওয়ার্ড প্যারামিটার ইউজ করব তখন আমাদেরকে অবশ্যই পজিশনাল যে প্যারামিটার, যদি আমরা কিওয়ার্ড প্যারামিটারের সাথে পজিশনাল প্যারামিটার ইউজ করি, যেমন আমরা বি এখানে না পাস করে আমরা যদি 50 রাখি এর মান, অথবা এর মান রাখি হচ্ছে 10, আর বি এর মান 50, এভাবে আমরা পাস করতে পারি। তো এভাবেও পাস করলে কোনো প্রবলেম নেই, অটোমেটিক্যালি সে 10 সমান সমান এ সমান সমান 10 ধরে নিবে, আর বি সমান সমান 50 ধরে নিবে। সো এই ধরনের কেসে অবশ্যই আমরা আমাদের কিওয়ার্ড যে প্যারামিটার, এটা আমরা সর্বশেষে লাস্টের আইটেমটা হবে কিওয়ার্ড প্যারামিটার। আমাদের যদি এরকম হয় এ বি এবং সি আর একটা আইটেম আছে, ধরি আমাদের এরকম তিনটা প্যারামিটার আছে, সো এ প্লাস বি প্লাস সি, সো আমরা এখানে আরেকটা পাস করছি, সি এর ভ্যালু হচ্ছে ধরেন 50 কিংবা 20। সো আমরা যখন এটা রান করব আমাদেরকে একটা এরর দিচ্ছে। আর পাইথনের আহ, সবচেয়ে সুবিধা হচ্ছে যে পাইথনের যে এরর গুলো আছে সেই এরর গুলো দেখে খুবই সুন্দরভাবে আইডেন্টিফাই করা যায় যে কি এরর আসলে। বলছে পজিশনাল আর্গুমেন্ট ফলোজ কিওয়ার্ড আর্গুমেন্ট, তার মানে আগে হবে পজিশনাল আর্গুমেন্ট, তারপরে হবে কিওয়ার্ড আর্গুমেন্ট। সো আমরা এখানে যেহেতু পজিশনাল আর্গুমেন্ট দিয়েছি, কোনো ভ্যালু অ্যাসাইন করিনি, কোনো ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করিনি, সুতরাং এটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট, তো এটাকে কখনোই লাস্টে দেওয়া যাবে না। লাস্টে দিতে হলে আমাকে সি সমান সমান 20 দিতে হবে। সি সমান সমান 20 যদি দিয়ে আমরা রান করি সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, অথবা আমাদেরকে এখানে 20 লিখে রান করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের একটা এরর আসবে, কারণ পজিশনাল এখানে কিন্তু বলছে যে গট মাল্টিপল ভ্যালু ফর আর্গুমেন্ট বি। সো যখন আমরা 10 এর পর 20 দিয়েছি, অটোমেটিক্যালি সে ধরে নিয়েছে আমার ভ্যালুটা হচ্ছে বি, এবং বি আবার এখানে ডিফাইন করা হয়েছে, এজন্য সে বলছে যে মাল্টিপল টাইম এটা অ্যাসাইন করা হচ্ছে। সো এই এই ধরনের জন্য, কেস এড়ানোর জন্য আমরা অবশ্যই কিওয়ার্ড আর প্যারামিটার যখন ইউজ করব, লাস্টের আইটেমটা হবে আমাদের, অবশ্যই লাস্টের আইটেমটাকে আমরা কিওয়ার্ড হিসেবে ডিফাইন করব, আর বাকিগুলো পজিশন হিসেবে। আর না হলে আমরা সবগুলো পজিশনাল কিওয়ার্ড হিসেবে, সবগুলো কিওয়ার্ড প্যারামিটার হিসেবে ডিক্লেয়ার করব। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তিন মানে নাম্বারটা হচ্ছে লাস্ট আমাদের, একটা লাস্ট একটা ম্যান্ডেটরি রাখতে হবে আর কি। না এই ভ্যালু ম্যান্ডেটরি না। লাস্ট আমরা লাস্ট যদি ভ্যালু এখানে, লাস্ট ভ্যালুটাকে পজিশনাল হ্যাঁ, করে আমরা রাখতে যদি হবে। এটাকে রান করি, আমরা কিন্তু এটা রান করলে হয়ে যাচ্ছে পজিশনাল প্যারামিটার। বাট আমরা যদি কিওয়ার্ড প্যারামিটার ইউজ করি, হয় সবগুলো ডিফাইন করতে হবে, যদি সবগুলো ডিফাইন করতে হবে বি সমান সমান 20, আর যদি আমরা বলি যে না, সবগুলো ডিফাইন করব না, শুধু একটা ডিফাইন করব, সেক্ষেত্রে আমাদেরকে প্রথম দুটো পজিশনাল রেখে মানে লাস্টেরটা আমাদেরকে কিওয়ার্ড হিসেবে ডিফাইন করতে হবে। তার মানে এক কথায় এক ধরনের ম্যান্ডেটরির মতো মনে হয় লাস্টেরটা। হ্যাঁ হ্যাঁ, লাস্টেরটা ম্যান্ডেটরি, কিওয়ার্ড প্যারামিটার ইউজ করলে লাস্টেরটা ম্যান্ডেটরি। আর যদি আমরা সেটা যদি আমরা ডিফাইন না করি ভেরিয়েবলে, তার মানে এটা কিওয়ার্ড প্যারামিটার না, এটা হবে পজিশনাল প্যারামিটার। স্যার সো এটা আমাদের আরেক, জেনারেলি রিয়েল টাইমে আমরা কি পারপাসে ইউজ করি? এটা আমরা দেখবো আর কি, রিয়েল টাইমে অনেক সময় ইউজ করে হচ্ছে যে আমরা তো এবিসি, যখন আমরা একটা ফাংশন, আমরা মনে করেন আপনিও ডেভেলপার আমিও ডেভেলপার, এখন আমি আমার একটা প্রজেক্টে কি নামে ফাংশন ক্রিয়েট করেছি সেটা হয়তো বা আপনি জানেন না, বাট এপিআই তে আপনাকে বলে দিয়েছিলাম যে আপনি সি সি এর ভ্যালু পাঠাবেন। আমি আপনাকে আর বাকি দুইটা বলি নাই, কারণ এই বাকি দুইটা হয়তো বা আমি আমার সুবিধার্থে রেখেছি। তখন আপনি যেটা করবেন যে ওই বাকি দুইটার ক্ষেত্রে আর ডিফাইন করার দরকার নেই, এখানে হয়তো বা আরো 30টা থাকতে পারে প্যারামিটার, 30টা থাকতে পারে। তখন আপনি 30টার মধ্যে আমি হয়তো বা বাকি সব নান করে রেখেছি, যখন আপনাকে আমি এপিআই দিয়েছি তখন আমি ডিফল্ট হিসেবে দিয়েছি, আমরা এটা আসবো পরেরটা ডিফল্ট, কিংবা আমি নান করে রেখেছি সবগুলোতে। আপনি যখন পাঠাবেন আমি বলে দিচ্ছি যে এটা 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 নান, আর লাস্টের ভ্যালুটা অবশ্যই আপনার পাঠাতে হবে। যদি আপনি লাস্টের ভ্যালু না পাঠান তাহলে আমার এই প্রোগ্রাম রান করবে না, এজন্য ডিফাইন করে দিতে হবে।
এটা মানে সি না পাঠালে আমার ওই প্রোগ্রাম রান হবে না, কিংবা আমি এপিআই থেকে ডাটাটা পাবো না। সুতরাং যেমন আমি মনে করেন টিএন থেকে আমি চাচ্ছি যে একটা টিএন দিব, সাথে সাথে টিএন এর নাম চলে আসবে। এবং এখন যদি আপনার এপিআই তে টিএন না দেন, আপনি তো ম্যান্ডেটরি করছেন টিএন দিয়ে আমি ডাটাটা ফেচ করব। ম্যান্ডেটরি করার জন্য আমরা কি করব, লাস্টের এই ফাংশনের মধ্যে লাস্টেরটা দিয়ে দিব টিএন। সো আপনাকে টিএন সমান সমান ভ্যালু দিয়ে ফেচ করতেই হবে। ক্লিয়ার স্যার। বিষয়টা কি ক্লিয়ার? সো স্যার, আরেকটা আমাদের আছে ডিফল্ট প্যারামিটার। সো ডিফল্ট প্যারামিটার বলতে বোঝাচ্ছে যে আমাদের এই ধরনের একটা ফাংশন থাকবে, সমস্যা নেই, ফাংশন আছে, ধরি আমাদের এরকম একটা ফাংশন আছে। তো ফাংশনের মধ্যে আমরা বলে দিয়েছি এ সমান সমান 10, বি সমান সমান 20, আর সিটা আমরা ফাঁকা রেখেছি, এই সির ভ্যালু আমরা জানি না। সো এরকম দিয়ে আমরা ফাংশনটা করেছি। করার পরে আমাদের যখন ফাংশনটা কল করব, আমরা শুধুমাত্র যদি সি এর ভ্যালুটা দেই 20, আমরা দেখব যে সি এর ভ্যালু যখন আমরা, সরি, এ বি সি, সরি এখানে এ বি সি, 20, 30, প্রিন্ট নন ডিফল্ট। আগে আমাদের বুঝতে হবে ডিফল্ট প্যারামিটারটা। ডিফল্ট প্যারামিটারের মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি, এবং ডিফল্ট প্যারামিটারের মধ্যে যখন আমরা কোন জিরো আমরা পাস করতে পারবো, কোনো সমস্যা নেই, জিরো পাস করতে পারবো। এবং কোনো যদি ডিফল্ট প্যারামিটার আমরা নর্মাল আর্গুমেন্ট হিসেবে পাস করি ডিফল্ট প্যারামিটার, সেক্ষেত্রে আমাদের যদি আমরা এ সমান সমান 10 যখন দিয়েছি, আমরা যখন এ এর কোনো ভ্যালু পাস না করব, তখন অটোমেটিক্যালি এটা 10 হিসাবে নিবে। আর যদি আমরা এখানে ভ্যালু পাস করি, তখন আমার এর ভ্যালু হয়ে যাবে, যেমন আমরা এখানে নিচে যেমন 20 দিয়েছি, সো 20 হিসেবে পাস করবে। এর যদি মান আমরা না পাস করি, সেক্ষেত্রে আমাদেরকে 10 হিসেবে বাই ডিফল্ট নিবে। আর যদি আমরা ভ্যালু পাস করি, সেই ক্ষেত্রে আমাদেরকে 20 নিবে। এটা হচ্ছে আমাদের ডিফল্ট যে প্যারামিটার আছে, সেই ডিফল্ট প্যারামিটারের নিয়ম আর কি। সো এখানে দেখেন আমাদেরকে যখন আমরা এরকম কল করেছি ডিফল্ট প্যারামিটারের মধ্যে, খেয়াল করেছি কিনা, আমাদের যখন কল করেছি আমাদেরকে একটা এরর দিয়েছে। এরর দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে আসলে কি এরর দিয়েছে। আমরা কি কেউ বুঝতে পারছি কি এররটা? নন ডিফল্ট আর্গুমেন্ট ফলোজ ডিফল্ট আর্গুমেন্ট। মানে ডিফল্টে থাকা যেটা কথা সেটা না দিয়ে না, আহ, আমরা যে একটা আর্গুমেন্ট অ্যাড করে দিয়েছি সেটা বলতে চাচ্ছি আর কি। তবে যে আপনি যেটা বললেন এতে দিল না দেওয়ার জন্য। না, এখন এখানে দেখেন স্যার আমরা আগে, সম্ভবত যে- ডিফাইন করে দিতে হবে, সি ইকুয়াল টু এভাবে দিতে হবে, জি জি এরপরে জি। বাকি দিতে হবে। সো এখানে আমি এটা এটা আসতেছি, তার আগে আমি আরেকটা দেখিয়ে নিই, দুইটা দিয়ে দেখাই। ধরেন আমার একটা ফাংশন আছে হচ্ছে আহ হোটেল। হোটেল নামের একটা ফাংশন আছে, এই ফাংশনের ভিতরে দুইটা ভ্যালু আছে, মনে করেন নেম সমান সমান আমি দিলাম হচ্ছে গেস্ট। সো আরেকটা ভেরিয়েবল আমি দিয়েছি হচ্ছে গেস্ট, আরেকটা হচ্ছে উইশ। দুইটা প্যারামিটার আমি এখানে পাস করছি। তো ফাংশনটা আমি ডিক্লেয়ার করলাম, তারপর আমরা একটা প্রিন্ট দিয়ে দিই। প্রিন্ট যে হ্যালো, হ্যালো দিয়ে আমরা এখানে নামটা পাস করব, নেম পাস করব, সরি, নেম, আরেকটা পাস করব হচ্ছে উইশ। সো আমরা প্রিন্টে এটা পাস করব। সো এখন আমাদেরকে কল করতে হবে, আমরা এখন কল করি, ধরি হচ্ছে উইশ, সরি হোটেল, হোটেলের ভিতর আমরা পাস করব
নেম কমা আর একটা পাস, অথবা শুধু পাস করে হচ্ছে গুড মর্নিং, গুড মর্নিং। সো আমরা যখন এটা পাস করব, হোটেল গুড মর্নিং, নেম উইশ, নেম উইশ, উইশ, উইশ কমা নেম। সো আমরা যখন এটা পাস করব তখন আমাদেরকে হ্যালো গেস্ট গুড মর্নিং, আমরা কিন্তু শুধুমাত্র ভ্যালুটাকে পাস করেছি। সো ডিফল্ট আর্গুমেন্ট যখন আমরা ডিক্লেয়ার করব, অবশ্যই আমাদের এই আর্গুমেন্টটা হবে লাস্ট আর্গুমেন্ট। ডিফল্ট হিসাবে যখন আমরা আর্গুমেন্টটা পাস করব তখন অবশ্যই আমাদেরকে সেই আর্গুমেন্টের যে ভ্যালুটা, এটা হবে আমাদের লাস্ট যেই আর্গুমেন্ট আছে সেই লাস্ট প্যারামিটারটা আর কি। লাস্টেরটা হবে, যদি আমরা প্রথমটা দিই কখনো এটা রেজাল্ট আসবে না। সো আমরা যখন এটা কল করেছি, সো হ্যালো দিয়ে হ্যালো, এরপরে নেম আমরা কিন্তু শুধু পাস করেছি, উইশটাকে পাস করেছি, শুধু আমরা উইশ পাস করেছি। সো আমাদেরকে আসছে হ্যালো গেস্ট গুড মর্নিং। সো আমরা যদি এখানে গুড মর্নিং এর পরে আরেকটা ভ্যালু পাস করি শামিম, সো আমাদেরকে এখন কিন্তু গেস্টের জায়গায় আসছে হ্যালো শামিম গুড মর্নিং। বিষয়টা কি ক্লিয়ার? ডিফল্ট। সো আমরা যখন ভ্যালু পাস করব তখন আমাদেরকে অটোমেটিক্যালি ওই ভ্যালুটাকে চেঞ্জ করে, ডিফল্ট ভ্যালুটাকে চেঞ্জ করে আমাদের যেই নামে কল করব সেই ভ্যালুটাকে দেখাবে। আর যদি আমরা পাস না করি তখন আমাদের বাই ডিফল্ট যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে পাস করবে। সো আমরা যদি উপরের দিকে চলে আসি, আমাদের পরের উদাহরণে যদি চলে আসি, আমাদেরকে যখন ডিফল্ট ভ্যালু আমরা ডিক্লেয়ার করব অবশ্যই সেটা হবে আমাদের লাস্টের আইটেম। সুতরাং আমাদেরকে সিটা আগে দিতে হবে, সি কমা। তো এখন যদি আমরা রান করি, আমরা যদি এখন রান করি এ বি সি, সরি, বি কমা সি, রিটার্ন। আমরা যদি রান করি তখন আমাদের কিন্তু বির ভ্যালু হয়ে যাচ্ছে 20, সির ভ্যালু হয়ে যাচ্ছে 30 এবং এর ভ্যালু হয়ে যাচ্ছে 20। সো আমরা যদি এর ভ্যালুটা না পাস করি, শুধু 20 এবং 30 পাস করি, সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে 60। আমরা এখানে প্রিন্টও দেখতে পারি, প্রিন্ট এ বি এবং সির ভ্যালুটা আমরা প্রিন্ট করে দেখতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি এর ভ্যালু হয়ে যাচ্ছে 10, 20, 30। সো এখানে যদি আমরা 50 পাস করি, সেক্ষেত্রে আমার এর ভ্যালু হয়ে যাবে 50, 20, 30। বিষয়টা কি ক্লিয়ার? সো আমরা সির ভ্যালু ডিফল্ট হিসেবে ডিক্লেয়ার করছি আমরা, ধরি আমরা সির ভ্যালু হচ্ছে 100। যখন আমরা রান করব তখন কিন্তু দেখেন আমার সি এর ভ্যালু 100 দিল, আমার সি এর ভ্যালু দেখাচ্ছে 30। যদি আমরা এই সিটাকে না পাস করি এবং এটাকে যদি না পাস করি, শুধু বিটাকে পাস করি, সেই ক্ষেত্রে আমাদের এ এবং বি এর মান যে ডিফল্ট ভ্যালু আছে সেই ডিফল্ট ভ্যালুগুলোই প্রদর্শন করবে, 10 এবং 100, আর বি এর মান 20। বিষয়টাকে ক্লিয়ার? রিপিট করতে জি হবে স্যার। ডিফল্ট ভ্যালুটা? তো ডিফল্ট ভ্যালুর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটাকে অবশ্যই, যদি একাধিক ডিফল্ট ভ্যালু যতগুলোই থাকুক না কেন, আমাদের লাস্টে এটাকে ডিফাইন করতে হবে। আমাদের প্যারামিটারের লাস্ট প্যারামিটার গুলো এই ডিফল্ট ভ্যালু নিয়ে থাকবে। সো ডিফল্ট ভ্যালুটা আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম কেসে আমরা কিন্তু ডিফল্ট ভ্যালু আমরা অনেক সময় পাস করেছি, ডিফল্ট ভ্যালুটা নান রেখে দিচ্ছি। ধরে নিচ্ছি যে আমার যাকে ইউজার ইউজার হয়তো বা ডিফল্ট ভ্যালুতে কোনো ভ্যালু পাঠাবে না, তখন আমরা নান করে রাখি। রাখার পরে যখন প্রোগ্রামটাকে রান করা হয় তখন কোনো এরর ছাড়া কিন্তু আমাকে ওই নান অথবা জিরো দিয়েও কিন্তু আমাদের এই ভ্যালুটাকে পাস করে দেয়। আমরা যদি এর মান এখানে জিরো রাখি, ধরি এর মান জিরো, সো যখন এটা রান করব এর মান কিন্তু জিরো নিয়ে এসে রান করছে। সো এভাবে আমরা ডিফল্ট প্যারামিটার ইউজ করি। এছাড়া আমাদের আরেকটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে
ভেরিয়েবল লেন্থ প্যারামিটার। আমরা অন্যান্য প্রোগ্রামিং ওইটা দেখেছি, ভেরিয়েবল লেন্থ প্যারামিটার, ভেরিয়েবল লেন্থ প্যারামিটার, লেন্থ জি টিচ। সো আমরা ধরি শুধুমাত্র এতটুকুই লিখলাম ভেরিয়েবল লেন্থ। সো ভেরিয়েবল লেন্থ প্যারামিটার কোনগুলো, উপরের যে প্যারামিটার গুলো আমরা দেখলাম সেই প্যারামিটার গুলো খেয়াল করলে দেখবো যে প্রত্যেকটার ভিতর আমরা কিন্তু আহ, নির্দিষ্ট ভ্যালু পাস করেছি, এর মান পাস করেছি, বি এর মান পাস করেছি, সি এর মান পাস করেছি, এরকম নির্দিষ্ট ভ্যালু পাস করছি। এখন আমার একটা রিকোয়ারমেন্ট আসছে এরকম যে সামেশনের একটা রিকোয়ারমেন্ট আছে। এখন উপরের যে প্রোগ্রামটা আমরা করেছিলাম, ফার্স্টে শুরু করেছি, ওটা একটু করি আমরা। যে এই যে এরকম কেস আসছে, আমার ফার্স্ট বস একটা রিকোয়ারমেন্ট দিয়েছে, সেকেন্ড বস দিয়েছে, সো এই ধরনের কেস আমরা কি করব, জাস্ট আমরা একটা ফাংশন ক্রিয়েট করব আমরা, ডেফ অফিস রিকোয়ার, অফিস রেক নামের একটা আমরা ফাংশন ক্রিয়েট করলাম। এখানে আমরা এ এবং বি এর ভ্যালু পাঠাবো, সামেশন, জাস্ট সিম্পল সামেশন। তারপর আমরা জাস্ট এটা প্রিন্ট করব, এই যে আমরা চারটা যে স্টেটমেন্ট লিখেছি বারবার, এই চারটা স্টেটমেন্ট বারবার আমরা লিখবো। অথবা আমি এখানে কপি করে নিচে নিয়ে যাচ্ছি, কপি করে এখানে নিয়ে যাচ্ছি। সো অফিস রিকোয়ারমেন্টে আমরা এরকম আমাদের করা আছে। সো আমরা যখন ফার্স্ট বস আমাদের রিকোয়ারমেন্ট দিবে, সো ফার্স্ট বস আমাদের যখন রিকোয়ারমেন্ট দিচ্ছে, আমরা সি কল করব ফার্স্ট বসের রিকোয়ারমেন্ট অনুযায়ী 10 20, 10 20। একইভাবে আমরা আমাদের সেকেন্ড বস আমাদের দিয়েছিল 100 to 100, 100 to 100, এবং থার্ড বস দিয়েছিল আমাদেরকে একইভাবে 50 আর 100, 50 100। সো আমরা যদি রান করি, সবগুলোই কিন্তু রান করছে। এটা হচ্ছে ফার্স্ট বস। দ্বিতীয় বস, আমাদের কোড লিখতে হয়েছে মাত্র 4 লাইনের কোড, আর বাকিগুলো কিন্তু আমরা কলিং করেছি। সো আমরা এভাবে না দিয়ে এভাবেও দিতে পারি, এ সমান সমান ফাংশনের বাহিরে এ সমান সমান 10, বি সমান সমান 20, এভাবে আমরা এটা লিখতে পারি। 100, 20, 250, 100। সো এভাবে আমরা লিখতে পারি, কোনো প্রবলেম নেই, একইভাবে একই রেজাল্ট আসছে। সো এই ধরনের কেসে আমরা যখন দেখছি যে আমাদের ফাংশন ইউজ করে কাজটা খুব সহজ হচ্ছে, আমাদের ফাংশন লাইনগুলো খুব কম লিখতে হচ্ছে, এতে প্রোগ্রামের পারফরমেন্সও অনেক বেটার হবে, আমাদের ডেভেলপারের জন্য সুবিধা, বারবার একই লাইন লিখতে হবে না। এবং ফাংশনের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যখন আমরা এই ফাংশনটা লিখছি, এই ফাংশনটাকে কিন্তু কল করতে হবে জাস্ট ফাংশনের বাইরে থেকে, বাইরের ব্লক থেকে কল করতে হয়। এই ফাংশন লেখা শেষ, সো আমাদের ধরি আমাদের এই ফাংশনটাকে লেখা শেষ, আমাদের কাজ শেষ, সেখানে আমরা এটা রান করলাম। সো কোনো আউটপুট আসেনি, বিকজ আমরা আউটপুট চাইনি। এখন এসে আমাদের বাকি যে ভ্যালুগুলো আছে এটা আমরা অ্যাসাইন করি। অ্যাসাইন করলে দেখবো, দেখেন আমাদের কিন্তু দুইটা ব্লক, এখানে এটা একটা ব্লক, এই একটা ব্লক, এই ব্লক থেকে যখন কল করছি সবগুলো কিন্তু রান করছে। সো এটা হচ্ছে ফাংশনের সুবিধা। সো আমার রিকোয়ারমেন্ট ছিল এরকম যে আমাদের অফিস রিকোয়ারমেন্ট এ বি দিয়েছে। এখন পরবর্তীতে আমার আরেকটা রিকোয়ারমেন্ট, কিংবা আমাদের এরকম একটা আছে সামেশন, এই রিকোয়ারমেন্ট ছিল, আমরা কল করি অফিস রিকোয়ারমেন্ট 1 দিয়ে, এটার নাম অফিস রিকোয়ারমেন্ট 1। সো আমাদের রিকোয়ারমেন্ট এরকম ছিল, আমরা এটা যোগ করেছি, বিয়োগ করেছি, যাই করি না কেন আমরা যোগ করেছি। সো কিছুক্ষণ পর আমার অফিসের রিকোয়ারমেন্ট বলেছে যে না, আপনি 3টা ভ্যালু আমাকে যোগ করে দেখাবেন। সো সেক্ষেত্রে কিন্তু আবার আমাকে এখানে সি আবার আরেকটা ভেরিয়েবল নিতে হবে, নিয়ে তারপর আমাদের আবার ফাংশনের কলিং ফাংশনটাকেও চেঞ্জ করে আবার এটাকে রান করতে হবে। পর কিছুক্ষণ পরে আমার আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার 4টা আমাকে সামেশন করে দিতে হবে। সো সেই ক্ষেত্রে কিন্তু আগেরটার ক্ষেত্রে সি হবে, আচ্ছা সি প্লাস ডি,
চারটা রিকোয়ারমেন্টস আসছে, আমি চারটা রিকোয়ারমেন্টস এভাবে করে আমি যখন প্রিন্ট করছি তখন আমার চারটা এরকম আমার একটার পর একটা ভেরিয়েবল আসছে আসতে শুরু করছে। তো এই ধরনের কেসে আমরা ইউজ করবো হচ্ছে ভেরিয়েবল লেন্থ। ভেরিয়েবল লেন্থ বলতে হচ্ছে এখানে মাল্টিপল ভেরিয়েবল আমাদের অ্যাসাইন করা যায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে স্টার দিয়ে আমাদের একটা ভেরিয়েবল দিতে হবে। আমি দিচ্ছি এন। যখন এভাবে ডিক্লেয়ার করব তখন এটাই হয়ে যাবে আমাদের ভেরিয়েবল লেন্থ প্যারামিটার। সো এই ধরনের রিকোয়ারমেন্ট আসছে, দেন আমরা সাম করব। জাস্ট সাম করার জন্য যেহেতু আমাদের এখানে অনেকগুলো চারটা আইটেম আমরা কল করেছি, চারটা আইটেম, চারটা আইটেমকে সে তো সরাসরি চিনবে না, আমাদেরকে কি করতে হবে, একটা ফর লুপ ইউজ করতে হবে। ফর এক্স ইন, আমাদের ভ্যালুটা আসবে এন এর মাধ্যমে। সো এন এর মাধ্যমে এসে তারপর আমরা কি করব, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এন, সরি এক্স। তো এরপর হচ্ছে প্রিন্ট প্রিন্ট সাম। সো এখানে আমরা রান করি। সরি, আমরা সামটাকে ডিফাইন করে নিই, সামটাকে আগে ডিফাইন করে নিতে হবে। সাম সমান সমান জিরো, সামের একটা ভ্যালু দিয়ে নিতে হবে। সো আমরা রান করছি। সো এভাবে দেখেন আমাদের এখন চারটা আইটেমের যোগফল বের হয়েছে। আমাদের যদি বলেন না আমাদের আরো চারটা আইটেম অ্যাড করেন, সো আরো চারটা আইটেম যখন অ্যাড করব কোনো প্রবলেম নেই, কোনো এরর নেই, সে কিন্তু সবগুলো যোগফল বের করছে। এরকম যদি আমি এন নাম্বার অফ আইটেম আমি প্যারামিটার আমি পাঠাতে পারবো এই ভেরিয়েবল লেন্থ এই প্যারামিটারের মাধ্যমে। ক্লিয়ার বিষয়টা? রিপিট করার প্রয়োজন আছে? ক্লিয়ার? না, হ্যাঁ জি clear। আচ্ছা। এখন এরকম আমাদের যেরকম দেখলাম ভেরিয়েবল লেন্থ, এরকম আরেকটা আমাদের আহ, আছে প্যারামিটার, সেটা হচ্ছে কিওয়ার্ড ভেরিয়েবল লেন্থ। এটা তো সরাসরি আমরা ভ্যালু পাঠালাম। আর একটা ডিকশনারির মতো যদি আমরা পাঠাতে চাই, সেটাকে বলা হয় কিওয়ার্ড ভেরিয়েবল লেন্থ প্যারামিটার। এটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ প্যারামিটার, আর একটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ভেরিয়েবল লেন্থ প্যারামিটার। কিওয়ার্ড ভেরিয়েবল লেন্থ প্যারামিটার। সো ওটাকে ডাবল স্টারের মাধ্যমে প্রকাশ করা হয়। কিভাবে প্রকাশ করতে হয়, ডেফ দিয়ে আমরা অফিস রেক টু, এরপরে জাস্ট আমাদের একটা ডাবল স্টার দিতে হয়। ডাবল স্টারের মানেই সে মনে করে এখানে অবশ্যই একটা কি থাকবে এবং একটা ভ্যালু থাকবে। আমাদের পাইথন প্রোগ্রাম অটোমেটিক মনে করে। আমি দিচ্ছি কিওয়ার্ড আর্গুমেন্ট, সংক্ষেপে দিলাম KWARGS, এরকম লিখলাম। এটা নট ম্যান্ডেটরি, যেভাবে লিখতে হবে। সো এটা দেওয়ার পরে তারপর আমরা এখানে যে ভ্যালুটা পাস করব, ধরি আমাদের এরকম একটা ভ্যালু পাস করব, অফিস রেক টুতে রুল নাম্বার পাস করি 100, ধরি 100 রুল নাম্বার। একটা নাম পাস করি, নাম শামিম। এরপরে আমরা মার্ক পাস করতে পারি, মার্ক ধরি 20। এরপরে সাবজেক্ট পাস করতে পারি। এরকম এন নাম্বার অফ এলিমেন্টস আমরা পাস করতে পারি। সাবজেক্ট ধরি বাংলা। সো এরকম আমরা পাস করতে পারি। সো যখন পাস করব, এই ভ্যালুটাকে তো রিসিভ করার জন্য তাকে অবশ্যই মেকানিজম থাকতে হবে। যখন আমরা ডাবল স্টার দিয়ে কিওয়ার্ড আর্গুমেন্ট এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তখন অটোমেটিক পাইথন বুঝে নেবে এটা একটা ডিকশনারি টাইপের ডাটা আমার কাছে আসবে, এবং এটার লেন্থ হবে হচ্ছে এন এন নাম্বার অফ লেন্থ। সো এখান থেকে আমরা জাস্ট ফর দিয়ে আমরা দেখেছিলাম কিভাবে কিওয়ার্ড এবং ভ্যালু নিব। কেভি, আমরা দুইটা ভেরিয়েবল নেই, কিওয়ার্ড ভ্যালু, এই কেভি জায়গায় আমরা আইজে ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই। আইজে ইন কি করব আমরা এখানে, কোনটা নিব, এই আর্গুমেন্টটা কি আর্গুমেন্ট, আর্গুমেন্টের মাধ্যমে আমরা ক্যাপচার করছি, KW আর্গস, এটার মাধ্যমে আমরা ক্যাপচার করছি। ডট, আমরা গত ক্লাসে আমরা ডিকশনারির ক্ষেত্রে দেখেছিলাম আইটেমস নামের একটা ফাংশন আছে, সেই আইটেমস ফাংশনের মাধ্যমে কিওয়ার্ড এবং ভেরিয়েবল দুইটাই ক্যাপচার করা যায়। সো এখান থেকে আমরা যদি প্রিন্ট দেই, প্রিন্ট আই কমা জে। সো আমরা যদি এটা প্রিন্ট দিই অথবা আমরা যদি এভাবে করি বোঝার সুবিধার্থে, একটা একটা হ্যাশ দিয়ে রাখলাম মাঝখানে। সো সো প্রথম রিকোয়ারমেন্টে আমরা এটা মনে করেন পাঠাচ্ছি। আমাদের সেকেন্ড আরেকটা রিকোয়ারমেন্ট আসছে, সেই রিকোয়ারমেন্টস আমরা পাঠাচ্ছি। এই রুল নাম্বার পাঠাবো না, আমরা পাঠাবো জাস্ট
সিম্পলি এ সমান সমান 10, বি সমান সমান 20, সি সমান সমান 30। সো এভাবে পাস করব। এখানে কিন্তু আমরা পাস করেছি দেখেন, একটা দুইটা তিনটা চারটা আর্গুমেন্ট, আর এখানে তিনটা। সো কোনো প্রবলেম নাই, আমাদের পাইথন প্রোগ্রাম এটাকে ইজিলি রান করবে, এবং আমরা যেভাবে চাচ্ছি সেভাবেই কিন্তু সে রান করেছে। সো এভাবে কিওয়ার্ড ভেরিয়েবল লেন্থ ইউজ করা হয়। আমরা যখন জাঙ্গো প্রজেক্ট করব কিংবা দেখবো যারা করেছি, তারা দেখবো যে আমাদের এই ভেরিয়েবল লেন্থ এবং কিওয়ার্ড ভেরিয়েবল লেন্থ প্রচুর ইউজ করা হয়। ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামে প্রচুর ব্যবহার করি আমরা এই কিওয়ার্ড ভেরিয়েবল লেন্থ এবং হচ্ছে ভেরিয়েবল লেন্থ। সো এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার? আর আই যে স্যার, আমি এই যে দুইটা ডিক্লেয়ার করলাম, মানে এই দুইটা ই করলাম কেন স্যার? ভেরিয়েবল লেন্থ কেন? আমার মনে করেন ওই যে উপরের যদি ফর স্যার, উদাহরণটা ফরের দেখি পরে আমরা। আই যে স্যার, ফর আই যে। ও আই আই যে হচ্ছে, যেহেতু কিওয়ার্ড আর্গুমেন্টের মাধ্যমে সে ডিকশনারি হিসেবে আমাদের ভ্যালুগুলোকে সে ক্যাপচার করে। আমাদের দেখেন আমরা দুইটা করে ভ্যালু পাঠিয়েছি। আমরা যখন কিওয়ার্ড আর্গুমেন্ট ইউজ করব তখন আমাদেরকে ভ্যালু পাস করতে হবে ডিকশনারির মতো, যে রুল নাম্বার 100, নেম শামিম। সো এটা যখন পাস করব, অটোমেটিক্যালি আমার কিওয়ার্ড আর্গুমেন্ট বুঝে নিবে এই ফাংশনটা যে আমাকে এখানে একটা কি দিয়েছে আর একটা ভ্যালু পাঠিয়েছে। সো প্রথমটা হচ্ছে আই দিয়ে আমরা কিটাকে ক্যাপচার করব, জে দিয়ে আমরা ভ্যালুটাকে নিব। সো আই দিয়ে আমরা কিটাকে নিয়েছি, জে দিয়ে আমরা ভ্যালুটি নিয়েছি। সো আপনি যখন, আমরা যখন 2 নম্বরের ক্ষেত্রে যদি চিন্তা করি, মনে করেন আমাদের এটা বাদ, এটা হ্যাশ দিয়ে আমরা একটু অফ করি। 2 নম্বরের কথা যদি আমরা চিন্তা করি যদি আমাদের এখানে একটা সামেশন বের করতে হয়, প্রিন্ট, যদি আমরা সাম করতে হয়, তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে প্রথমে সাম ইনিশিয়াল করে নিতে হবে। দেন আমাদেরকে এখানে বলতে হবে সাম, সাম প্লাস সমান সমান, যদি আমরা এখানে আই দেই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এরর দিবে। আচ্ছা আমরা এটা দেখি, প্রিন্ট, প্রিন্ট আমরা সাম। সো আমরা যদি রান করি আমাদেরকে কিন্তু এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? সাম করবে সে আয়ের সাথে, আয় বলতে সে কিন্তু সবগুলো কি নিচ্ছে, এ বি সি। সো এগুলো কিন্তু যোগ হবে না। সো আমরা যদি এখানে যেটা দেই, সে কিন্তু আমাদের রেজাল্ট দিয়ে দিচ্ছে 60। বিষয়টা কি ক্লিয়ার? আর ক্লিয়ার, মানে মূলত স্যার হ্যাঁ, কি ভ্যালুটা এবং নেওয়ার জন্য। ভ্যালুর জন্য আমরা আই যে ব্যবহার করলাম। কি এর জি জন্য জি জি, আই আর ভ্যালুর জন্য যে। যে ডিকশনারি কনসেপ্ট, এই কিওয়ার্ড আর্গুমেন্ট যখন আমরা ইউজ করবো তখন অটোমেটিক্যালি এটা ডিকশনারি হিসেবে ভ্যালুগুলোকে পুশ করবে। মানে স্যার আইটেম যতগুলি থাকুক, কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমার দুইটার জন্য আই যে ব্যবহার করছি, জি জি জি। কি আমার এবং এখানে ভ্যালু। মাল্টিপল, এখানে আমি এখানে ডি সমান সমান আমি আরো ভ্যালু পাঠাতে পারি 100। সো কোনো প্রবলেম নাই, এরর দিবে না, সে একটা একটা করে বাড়বে এবং সে কিন্তু ঠিকভাবে তার আউটপুটটা দিবে। সো এভাবে আমরা কিওয়ার্ড ভেরিয়েবল লেন্থ ইউজ করি। পাইথন প্রোগ্রামিং এর ফাংশনের ক্ষেত্রে আরো দুইটা খুব গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আছে। সেটা হচ্ছে গ্লোবাল কিওয়ার্ড এবং লোকাল। গ্লোবাল, গ্লোবাল অ্যান্ড লোকাল। সো গ্লোবাল এবং লোকাল বলতে আমরা কি বুঝবো, আমরা যখন ভ্যালু অ্যাসাইন করব একটা ভেরিয়েবল, যেমন এ সমান সমান 10 আমরা যখন অ্যাসাইন করব, করার পর আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করি ডেফ F1 নামের একটা ফাংশন করি। করার পর এই F1 এর ভিতর আমরা বলে দেই যে প্রিন্ট, প্রিন্ট এ। আবার আরেকটা ফাংশন আমরা লিখি F2, এবং এই F2 এর ভিতরে আবার বলে দিচ্ছি প্রিন্ট এ। দেন আমরা বাইরে থেকে কল করব F1, মানে এখন ফাংশনকে জাস্ট আমরা কল করছি, F1 কে কল করছি, F2 কে কল করছি। কল করার পরে আমাদের যদি রান করি, তখন আমরা দেখতে পাবো এর ভ্যালুটা হচ্ছে 10। এই যে মেথডটা আছে, এই মেথডের ভিতর ফাংশন যে আছে সেই ফাংশনের, আচ্ছা পাইথনে আমরা অন্যান্য প্রোগ্রামিং এ, জাভা প্রোগ্রামিং এ ফাংশন নামের কোনো কনসেপ্ট নেই, বলা হয় ফাংশন। সো মেথড, সো মেথড যা ফাংশন একই জিনিস। এবং সি প্রোগ্রামিং এ যেমন প্রসিডিউর বলা হয়, ফাংশন বলা হয়। আবার কোনো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখা যায় সাবরুটিনও আছে। সাবরুটিন আমরা যখন ম্যাক্রোস নিয়ে কাজ করছি, সাবরুটিন বলি। সে যে সাবরুটিন আছে সেই সাবরুটিন, প্রসিডিউর, ফাংশন, মেথড মূলত একই জিনিস। পাইথনের একটা বেসিক কনসেপ্ট হচ্ছে যে পাইথনে মেথড এবং ফাংশন দুইটা কনসেপ্ট ইউজ করা হয়। আমরা দুইটাও যদি একই জিনিস বলি কোনো প্রবলেম নেই, বাট
বেসিক কিছু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে আমরা যখন একটা ফাংশন যখন একটা মডিউলের ভিতরে ইউজ করব, তখন ওইটাকে বলা হয় মেথড। আর যখন আমরা মডিউলের বাইরে ইউজ করব, তখন আমরা ওটাকে বলবো ফাংশন। আমরা আসলে মডিউলের ক্লাসে এই বিষয়গুলো বুঝবো, সমস্যা নেই। সো এটা হচ্ছে বেসিক পার্থক্য মূলত। সব সিনট্যাক্স বলি, তারপর হচ্ছে যে ফাংশন বলি, একই ধরনের। তো আমরা যদি এখানে দেখি যে আমরা আমি যে যদি এই ফাংশনের একটু ডিস্টার্ব করি স্যার। জি স্যার জি জি, ফাংশনের আমি যদি উপরে যদি মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে এটা গ্লোবাল হবে, আর হ্যাঁ হ্যাঁ, ফাংশনের জি জি জি, নিচে যদি ভিতরে যদি আমি করি তা স্যার সেটা লোকাল হবে। লোকাল হবে, জি জি, এরকম এটাই সিনট্যাক্স। আর কি গ্লোবাল এবং লোকালের কনসেপ্ট। সো আমরা এখানে যখন এ সমান সমান 10 দিয়েছি, কোনো ফাংশনের ভিতরে কিন্তু এর ভ্যালু আমরা প্রিন্ট করিনি, ভ্যালুগুলো অ্যাসাইন করিনি, অটোমেটিকলি কিন্তু সে 10 নিয়ে নিয়েছে। এখন আমি কোনো কারণে F1 এর ভিতরে এ সমান সমান আমরা দিচ্ছি হচ্ছে 90। সো আমরা যখন আবার কল করব, দেখা যাচ্ছে যে আমার 90 প্রিন্ট হচ্ছে। তার মানে তখন আমাদের আর গ্লোবাল যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কাজ করবে না। সো এভাবে এটা হচ্ছে এখানে 10টা হচ্ছে গ্লোবাল, আর এখানে 90 যেটা হয়েছে এর মান, এটা হচ্ছে লোকাল। লোকাল হচ্ছে আমরা যখন ফাংশনের ভিতরে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করব, ভ্যালুটাকে বলা হবে লোকাল। আর যদি যে কোনো একটা ভ্যালু আছে যেটা ফাংশনের বাইরে ইউজ করবো, এবং সকল ফাংশনে আমরা চাচ্ছি যে ওই ভ্যালুটাকে ইউজ করতে, তখন আমরা ওটাকে বলবো গ্লোবাল। সো কখনো যদি আমাদের এরকম প্রয়োজন হয় যে না, আমার F1 ফাংশনে আমি যে 10টাকে ডিক্লেয়ার করব, সেই 10টাই হতে হবে। এবং আরেকটা জিনিস এখানে বলে রাখি, এখানে যে ফাংশন এর টু মান, তে তো ওই 10 তো প্রিন্ট হলো, ওইটা তো গ্লোবাল হিসাবে প্রিন্ট হয়েছে। এটা গ্লোবাল হিসাবে প্রিন্ট হয়েছে, কিন্তু F1 এর ভিতরে কিন্তু আমি ডিক্লেয়ার করেছি এ সমান সমান 90। লোকাল, হ্যাঁ। সে কিন্তু লোকালটাই প্রিন্ট করেছে। আর F2 এর ভিতর আমি অ্যাসাইন করিনি, সে গ্লোবালটা প্রিন্ট করেছে। এখন গ্লোবাল যদি হিসাবে আমি নিয়ে জি। গ্লোবাল যদি না রাখি, সেক্ষেত্রে কি সালাম আলাইকুম, সরি একটু প্রবলেম হয়ে গেছে, হঠাৎ করে আমার পিসি আপডেট নেওয়া শুরু হয়েছে, অটোমেটিক বন্ধ হয়ে গেছিল। জাস্ট 2 মিনিট।
আমাকে আমাকে কি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা ক্লিয়ার যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার? So, আমরা যেটা বলছিলাম যে আহ, এক্ষেত্রে হচ্ছে যেমন আমাদের 10 যদি হয়, 10টাকে আমরা কেটে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। স্যার। আচ্ছা, আমরা যদি ওই রান করে প্রোগ্রামটা দেখেন, আমাদের এখানে কিন্তু বলছে নেম এ ইজ নট ডিফাইন্ড। দ্যাট মিনস আমরা যখন F1 এর ক্ষেত্রে কিন্তু এই এররটা দিয়েছে, F2 এর ক্ষেত্রে কিন্তু সে কোনো এরর ইয়ার, সরি, আমরা যদি ও আচ্ছা, কম্পিউটার বন্ধ হয়ে গিয়েছিল যে কারণে আসলে আমাদের ওই ভ্যালুটা নেই। এই সমান সমান যদি আমরা ভিতরে 90 ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে যদি রান করি, দেখেন আমাদের F2 এর ক্ষেত্রে কিন্তু এই এররটা দিবে। আমরা যদি F2 কে যদি কল না করি, সেক্ষেত্রে কোনো ধরনের এরর দিবে না, সে 90 প্রিন্ট করবে। দ্যাট মিন্স আমাদের যে গ্লোবাল ভেরিয়েবলটা, সেই গ্লোবাল ভেরিয়েবলটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট যখন আমরা কোনো ভেরিয়েবলের মেথডের ভিতরে কোনো ধরনের ভ্যালু অ্যাসাইন করব না তখন। সো এই ক্ষেত্রে যদি আমরা বাইরে কোনো ধরনের ভ্যালু অ্যাসাইন না করে আমরা চাচ্ছি যে আমাদের কোনো একটা ফাংশনের ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকেই গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করব, সেই ক্ষেত্রে আমাদেরকে এই গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করতে হবে। GLOBAL, গ্লোবাল দিয়ে স্পেস দিয়ে এ। যখন আমরা এই লাইনটা লিখবো তখন অটোমেটিক্যালি আমার এই পাইথনের যে পিভিএমটা আছে, পাইথন ভার্চুয়াল মেশিন, অটোমেটিক্যালি ধরে নিবে যে আমার এটা হচ্ছে গ্লোবাল আইটেম। এখন যদি আমরা এখানে রান করি, আমাদের দেখতে পাবো F1 এর ক্ষেত্রেও 90 আসছে, F2 এর ক্ষেত্রেও 90 আসছে। এভাবে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। বিষয়টা কি ক্লিয়ার? গ্লোবাল, সো লোকাল বলতে কোনো কথা নেই, কিওয়ার্ড নেই। লোকালটা হচ্ছে যখন অটোমেটিক্যালি ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, সেটা হবে লোকাল। বিষয়টা কি ক্লিয়ার? জি। আচ্ছা, এক- ফাংশন ওয়ান এর ক্লিয়ার স্যার। ভিতরে আমি গ্লোবাল বলার কারণে কি ফাংশন টু এর ভিতরে সেটা গ্লোবাল হয়ে যাবে? জি জি জি, ফাংশন টু এর মানে এখন এর মানটা যেখানে আমরা ইউজ করি না কেন সব জায়গায় 90। সো এখানে যদি আবার এ সমান সমান আমরা 80 দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যালু আসবে 80। মানে লোকালটার প্রায়োরিটি সবচেয়ে বেশি হবে, দেন হচ্ছে গ্লোবালের প্রায়োরিটি। কোন একটা ফাংশনের ভিতরে লোকালের প্রায়োরিটি সবচেয়ে বেশি, তারপর হচ্ছে গ্লোবাল। যেহেতু আমরা যখন লোকাল পেয়ে যাবে তখন একই নামে, তখন সেই লোকালটাকে এক্সিকিউট করবে, গ্লোবালটাকে তখন এক্সিকিউট করবে না। এবং আমরা যদি এটা আপনাদের কিউরিওসিটি হিসেবে আপনারা দেখতে পারেন যে আমরা যে আইডি দিয়ে দেখি মেমোরি লোকেশন, আমরা বলেছিলাম এর মেমোরি লোকেশন যদি এ সমান সমান 10 হয়, বি সমান সমান 10 হয়, তখন কি হবে, একই মেমোরি লোকেশনকে পয়েন্টিং করবে। কিন্তু এক্ষেত্রে আপনি যদি দেখেন আমাদের এ কে আইডি যদি আমরা দেখেন, এখানে প্রিন্ট না দিয়ে প্রিন্ট আইডি দিই, আইডি মেমোরি লোকেশন চেঞ্জ করে ফেলবে। গ্লোবালের জন্য এক মেমোরিতে সে ভ্যালু রাখবে এবং লোকালের জন্য একটা মেমোরিতে সে ভ্যালু রাখবে। একটা হচ্ছে 968 আর একটা হচ্ছে 648, দুই ভ্যালুতে সে এভাবে ভ্যালু রেখেছে। সো এটা ছিল আমাদের বেসিক গ্লোবাল লোকালের কনসেপ্ট। আমরা এখানে প্রিন্ট করে দিই এ প্রিন্ট, যেহেতু আপনাদের সাথে আমি এই শেয়ার করব এই ফাইলটা, সুতরাং আমি এইভাবে রেখে দিলাম। সো এটা হচ্ছে আমাদের গ্লোবাল লোকালের কনসেপ্ট গেল। এখন আমাদের একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে পাইথনের রিকার্সিভ ফাংশন। আমরা আর তিনটা ফাংশনের দেখব, দুইটা ফাংশন রিকার্সিভ ফাংশন দেখব, আর অ্যানিনামাস ফাংশন আছে সেটা দেখে আমাদের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। রিকার্সিভ রিকার্সিভ ফাংশন। সো রিকার্সিভ ফাংশন বলতে কি বোঝায় বোঝায় আমরা অলরেডি রিকার্সিভ ফাংশনে আমরা ম্যাক্সিমাম যে প্রোগ্রামিং এর যে আসে অ্যাপটিটিউড টেস্ট আসে, আপনারা সবাই এই রিকার্সিভ ফাংশন ইউজ করেছেন। আমাদের কমন একটা রিকার্সিভ ফাংশনের উদাহরণটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন, এবং ম্যাক্সিমাম পরীক্ষায় আমাদের আসে রিকার্সিভ ফ্যাক্টোরিয়াল এন বের করার জন্য, তাই না বিষয়টা? তো রিকার্সিভ ফাংশন বলতে বোঝায় একটা ফাংশনের ভিতরে যখন আমি সেই ফাংশনটাকে, একটা ফাংশন যখন নিজেই নিজেকে কল করে তাকে বলা হয় রিকার্সিভ ফাংশন। একটা ফাংশন যখন নিজেই নিজেকে কল করে তাকে বলা হয় রিকার্সিভ ফাংশন। তো আমরা এখানে যদি দেখি
বিষয়টা কি ক্লিয়ার? রিকার্সিভ ফাংশন, একটা ফাংশন যখন নিজেই নিজেকে কল করে সেই ধরনের ফাংশনকে আমরা বলবো রিকার্সিভ ফাংশন। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। সো এটা হচ্ছে যেমন মনে করেন আমাদের আছে হচ্ছে ফ্যাক্ট, আমরা একটা নাম দিই ফ্যাক্ট। ফ্যাক্ট দিয়ে আমরা 3 দিয়ে আমরা কল করেছি। সো এটা সমান সমান, আমরা যখন এটা কল করব, কলের রিটার্নের ভিতরে থাকবে হচ্ছে এটা মানে হবে এই 3 যে আছে ভিতরের 3, এই 3 × 3 গুণন ফ্যাক্ট, উপরের দিই ফ্যাক্ট এন সমান সমান আমাদের ফাংশনটা মনে করেন এরকম আছে, ইন্টু ফ্যাক্ট n-1, n-1, এটা হচ্ছে আমাদের সূত্রটা। সো তাহলে কি হবে, ফ্যাক্ট 3 যখন দিব, 3 × ফ্যাক্ট কি হবে, n-1 মানে কি 3 - 1, দ্যাট মিনস 2। যখন ফ্যাক্ট 2 হয়ে যাবে তখন এটা মানে কি হয়ে যাচ্ছে, এটা মানে হয়ে যাচ্ছে আবার এই ফাংশনটাকে কল করা হয়েছে, নিজেকে নিজে আবার কল করেছে, মানে ফ্যাক্ট 10 কে আবার কল করেছে। তো আবার কল করা মানে কি হয়ে যাচ্ছে, আমরা যদি পরের ভ্যালুতে যাই তাহলে এখানে ফ্যাক্ট কত কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। সো 2 যদি হয় এখানে হবে কত, 2 × ফ্যাক্ট 1। ফ্যাক্ট 1 বলতে কি বোঝাচ্ছে, আবার নিজেকে ফ্যাক্ট আবার নিজেকেই নিজে আবার কল করেছে, সো কল করার পরে সে কি হয়ে যাচ্ছে, ফ্যাক্ট 1 হয়ে যাচ্ছে। 1 মিনস 1 × ফ্যাক্ট 0, 0। সো এই ক্ষেত্রে যদি আমরা দেখি, হ্যাশ দিয়ে আমরা যদি দেখি, এখানে ভ্যালুটা মনে করেন 3 × 3 × ফ্যাক্ট 2। সো এখানে 3 × ফ্যাক্ট 2, ফ্যাক্ট 2 বলতে বোঝাচ্ছে 2 × 2 × ফ্যাক্ট 1। ফ্যাক্ট 1 বলতে কত, 1 × ধরি ফ্যাক্ট 0 মানে হচ্ছে 1। সো এভাবে রেজাল্টটা আসবে। তো 3 × 2 = 6, 6 রেজাল্ট আসবে। একইভাবে যদি 4 হয় তাহলে 4 এর রেজাল্ট আসবে, 4 × 3 × 2, 4 × 24। এভাবে ফ্যাক্টোরিয়াল আমরা যে ইকুয়েশন গুলো করি সেভাবে এভাবে করি সাধারণত। সো এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের রেজাল্ট। সো এটা রিকার্সিভ ফাংশনের সবচেয়ে বেস্ট উদাহরণ হচ্ছে এই ফ্যাক্টোরিয়ালটা। সো ক্লিয়ার হয়েছে কিভাবে আমরা কল করি ফ্যাক্টোরিয়ালটা? সো সরাসরি আমরা রান করে দেখি। ধরি ফ্যাক্টোরিয়ালের ডেফটাকে আমরা তাহলে কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে ফ্যাক্টকে। সো ফ্যাক্ট এন, আমরা ফাংশনটাকে কল ডিক্লেয়ার করব প্রথমে। সো যেহেতু আমাদের বলেছে ফ্যাক্ট 0 হলে 1 হতে হবে, সুতরাং আমাদেরকে এখানে একটু বলে নিতে হবে ইফ এন সমান সমান যদি 0 হয় সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে, না হলে আমাদের রেজাল্ট 0 হবে, এটা তখন এরর দিবে। এই জন্য আমরা আগে 0-র ক্ষেত্রে আমরা বিষয়টাকে ঠিক করে নিই, রেজাল্ট ইজ ইকুয়াল টু 1। আর যদি ইলস হয়, যদি 0 না হয়ে ইলস হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, রেজাল্ট সমান সমান এন, আমরা যেটা করেছিলাম এই যে এটা আর কি, এন মাল্টিপ্লিকেশন, আবার এই ফ্যাক্ট যে ফাংশনটা আছে সেই ফ্যাক্ট ফাংশন, তারপর হচ্ছে n-1। সো আমরা রিটার্ন করব কি, রিটার্ন করব হচ্ছে রেজাল্ট। বিষয়টা কি ক্লিয়ার ফাংশনটা? এটা হচ্ছে আমাদের রিকার্সিভ ফাংশন। আমরা যে ফ্যাক্টোরিয়ালের যদি একটা অঙ্ক আসে কোথাও, খুব সিম্পল, জাস্ট এই 2 লাইনের একটা কোড আমরা এখন প্রিন্ট করি। বোঝার সুবিধার্থে আমরা একটা এভাবে প্রিন্ট করতে পারি, একটা এফ স্ট্রিং দিয়ে প্রিন্ট করি, ফ্যাক্টোরিয়াল অফ, আমরা দিই এন ইজ, এন ইজ সো এন ইজ কি হবে, আমরা এখানে জাস্ট এই ফ্যাক্ট পাঠিয়ে দিই, ফ্যাক্ট এন। তো এন সমান সমান আমরা প্রথমে 0 যদি ডিক্লেয়ার করব, মানে এই ফ্যাক্ট মানে কল করা মানে কি, যদি একটা না হয়, এটা আমি কাট করে রাখি, প্রথম স্টেজে আমি আপনাদের নর্মাল ভাবে কল করে দেখাই। আমরা যদি ফ্যাক্ট 3 কল করি তখন আমাদের রেজাল্টটা কি হবে, 6। ফ্যাক্ট যদি 4 কল করি আমাদের রেজাল্ট হবে 24। এভাবে আমরা যদি 5 কল করি আমাদের কি আসবে, 120।
আমরা যদি আমাদের বুঝে সুবিধার্থে এভাবে যদি দেই, প্রিন্ট একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমরা পাঁচটা প্রিন্ট দিলাম ধরি। এখানে এন মানে হচ্ছে জিরো, জিরো, অথবা সরাসরি আমরা জিরো লিখে দিতে পারি। এটা হচ্ছে ফোর দেই, এটা ফাইভ, একটা দিই হচ্ছে এইট দিই, একটা দিই 40 দিই। এখানে একইভাবে ফোর পাস করতে হবে, এখানে পাস করতে হবে ফাইভ, এখানে পাস করতে হবে এইট, আর এখানে পাস করতে হবে 40। সো জিরো হলে কি হবে, ওয়ান আমরা বলে দিয়েছিলাম। ফোর হলে আমরা যেই ফাংশনটা লিখেছি সেই ফাংশন অনুযায়ী কাজ করবে, আপনারা মিলিয়ে দেখবেন। একইভাবে এরকম 40 হলে এত বড় সংখ্যা হবে। রিকার্সিভ ফাংশনটা, ফ্যাক্টোরিয়ালটা ক্লিয়ার সবার? রিকার্সিভ ফাংশন বলতে কি বোঝাচ্ছে, যে ফাংশন নিজেই নিজেকে কল করে, সেটা হচ্ছে রিকার্সিভ ফাংশন। বিষয়টা কি ক্লিয়ার? ইয়েস জি। স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার আমি যদি রিটার্ন রেজাল্ট না লিখতাম সমস্যা হইতো, রিটার্ন শব্দ না লিখলে? তাহলে আমাদের রিটার্ন করতো কি, সেক্ষেত্রে তো আমাদের রিটার্ন হতো না। যদি আমরা এটা না লিখি তাহলে কি হবে দেখি। আমরা এখানে যখন রিটার্ন না করব, তখন কিন্তু আমাদের এখানে এরর দিবে। এরর দিবে কেন, এরর দিবে দেখেন খুব সুন্দরভাবে লিখছে, ইন্টেজার এন্ড নান টাইপ। আমরা যে এটা অফ করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফ্যাক্ট জিরো, সো ফ্যাক্ট ফোর দিই। তো কি, যখন জিরো দিচ্ছি তখন কিন্তু আমাদের কোনো এরর দিচ্ছে না। যখন আমরা জিরো দিচ্ছি এরর দিচ্ছে না, কেন এরর দিচ্ছে না? সে সরাসরি এখানে আসছে, এখানে আসার পরে সে রেজাল্টের মান কি করেছে, জিরো, রেজাল্ট সমান সমান ওয়ান। সেই আমরা যেহেতু তাকে বলেছি রিটার্ন, যেহেতু কিছু নাই, সে ধরে নিছে এটা নান। আমরা যদি এখান থেকে প্রিন্ট করে দেখি, আমরা অলরেডি একটা দেখেছিলাম, যদি একটা প্রিন্ট করে দেখি, আমাদেরকে দিবে হচ্ছে নান। যখন আমরা টু ইউজ করব অথবা অন্যটা ইউজ করব, তখন কিন্তু আমরা কি বলছি, এন ইন্টু ফ্যাক্ট এন মাইনাস ওয়ান। তো ফ্যাক্ট এন মাইনাস ওয়ান যখন আসবে, এই যে আমার থ্রিটা আসছে, এই থ্রি কিন্তু আমার রিটার্নের উপর ভিত্তি করে এই ভ্যালুটা আসতেছে। এই জন্য সে কিন্তু বারবার এই এররটা দিবে। আমরা যদি রিটার্ন না দেই, সেক্ষেত্রে তো সেই এই ফ্যাক্টের মান কত হবে সেটা সে জানবে না। এই ফ্যাক্টের মানটাই নিবে সে রিটার্ন থেকে। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আমরা আনকমেন্ট করে দিচ্ছি, সেভ করে নিচ্ছি, এবার রান করে দেখি। ওকে, এটা হচ্ছে রিকার্সিভ ফাংশন আমাদের। এছাড়াও মাঝে মাঝে আমরা এক ধরনের ফাংশন দেখতে পাবো, সেটাকে বলা হয় অ্যানিনিমাস ফাংশন। অ্যানিনিমাস ফাংশন বলতে বোঝাচ্ছে যেই ধরনের ফাংশনের আসলে কোনো, এখানে যেরকম আমরা একটা ফাংশনের নাম পেয়েছি ফ্যাক্ট, কিন্তু কিছু কিছু ফাংশন আছে যে ফাংশনের কোনো নাম হয় না, নাম নাম ছাড়া ফাংশন হয়। তো নাম ছাড়া যদি ফাংশন হয়, এই ধরনের ফাংশনকে বলা হয় অ্যানিনোমাস ফাংশন, যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এবং এই অ্যানিনোমাস ফাংশনের জন্যই জাভা হঠাৎ করে খুব পপুলার হয়ে গিয়েছিল। অ্যানিনো অ্যানোনাইমাস ফাংশন। এই অ্যানিনোমাস ফাংশন বলতে কি, ফাংশনের কোনো নাম থাকবে না। কি ধরনের ফাংশন হতে পারে, জাভা 1.8 ভার্সন কিন্তু অনেক জনপ্রিয় হয়েছে। এটার মেইন কারণ কি জানেন? মেইন কারণটা হচ্ছে একটা এনোনিমাস ফাংশন জাভা তখন ডিক্লেয়ার করেছিল। কিন্তু এই এনোনিমাস ফাংশন অনেক আগে থেকে ছিল পাইথনে, অনেক আগে থেকে। সেই ফাংশনটার নাম হচ্ছে কি ল্যামডা ফাংশন, LAMBDA, ল্যামডা ফাংশন। আমরা অলরেডি অনেকেই জানি এই ফাংশন সম্বন্ধে। তো এই ল্যামডা ফাংশনটা আসার পরে 1.8-এর ভার্সন থেকে জাভাতে পাওয়া যায়, তখন জাভার আসলে কাজ, ডেভেলপাররা খুবই খুশি হয়েছে যে এরকম একটা ফাংশন পাওয়ার পরে। ল্যামডা ফাংশনটা আর কিছুই না, দেখা যাচ্ছে আমাদের কিছু কিছু ফাংশন আছে যে ফাংশনগুলো আমরা একবার ইউজ করব, আর কখনো এই ফাংশনটা প্রয়োজন হবে না। বাট আমাদের অনেক বড় কোড কিংবা ছোট কোড যাই হোক না কেন, ফাংশন আমাদের ওখানে ইউজ করতে হবে। কিন্তু একটা প্রজেক্টের জন্য একবারে আমাদের ফাংশনটা করতে হবে। কিংবা আমাদের দেখা যাচ্ছে অনেক মাইক্রো সার্ভিস আছে, মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে
একটা ফাংশন কিন্তু আমরা বিভিন্ন মাইক্রো সার্ভিস ইউজ করতে পারি, বাট একটা ফাংশন আছে যেটা শুধুমাত্র একবারই আমরা ইউজ করব। এই ধরনের কেসে আমরা ল্যামডা ফাংশন ইউজ করব, এই এনিনোমাস ফাংশন ইউজ করব, যে ফাংশনের কোনো নাম থাকবে না। সো ল্যামডা ফাংশনের সিনট্যাক্সটা কি? সিনট্যাক্স সিনট্যাক্স ল্যামডা ফাংশনের সিনট্যাক্স একবারে সিম্পলি ল্যামডা লিখতে হবে, LAMBDA ল্যামডা, এই কিওয়ার্ডটা লিখতে হবে। লেখার পরে একটা আর্গুমেন্ট বলতে হবে, আর্গুমেন্ট, আর্গু আর্গুমেন্ট মেন্ট। সো একটা আর্গুমেন্ট, একটা লিস্ট দিতে হবে, আর্গুমেন্ট লিস্ট। এরপরে দিতে হবে এক্সপ্রেশন, মানে আমি যেই লুপ চালাইতে চাই নাকি ইফ এলস কন্ডিশন দিতে চাই সেই এক্সপ্রেশনটা এখানে লিখতে হবে। লিখলে এই যে আর্গুমেন্ট লিস্ট দিয়েছি সেই আর্গুমেন্ট লিস্টে আমাদের রিটার্ন করবে অটোমেটিক্যালি এই এক্সপ্রেশনের যেই ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো। এটা হচ্ছে আমাদের ল্যামডার সিনটেক্স। এভাবে ল্যামডা লিখতে হয়। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আমাদের হয়তোবা ক্লিয়ার হবে। এস সমান সমান আমরা এস এর ভিতরে আমরা রিটার্ন টাইপটা রাখবো আর কি, LAMBDA, LAMBDA ল্যামডা দিয়ে আমরা জাস্ট ধরি হচ্ছে যে স্কোয়ার করতে চাচ্ছি আমরা। তো স্কোয়ার করতে চাইলে আমাদের কি করতে হবে, কিংবা আমরা চাচ্ছি হচ্ছে যে ডাবল করতে যাচ্ছে একটা ভ্যালুর, ধরে হচ্ছে এন। সো এটা হচ্ছে আমার আর্গুমেন্ট লিস্ট, তারপর একটা কলন দিতে হবে, তারপর আমার এক্সপ্রেশন। সো আমরা চাচ্ছি দ্বিগুণ করতে, ডাবল করতে, তো 2 × n। সো এস এর ভিতরে তখন আমার এই ভ্যালুগুলো চলে আসবে। তখন আমি যদি এখানে প্রিন্ট দেই, প্রিন্ট জাস্ট দ্য ভ্যালু, আমরা এরকম লিখলাম দ্য ভ্যালু দিয়ে, জাস্ট প্রিন্ট দিয়ে আমরা জাস্ট এসটাকে কল করব। আমাদের কিন্তু আর কিছু করতে হচ্ছে না, কোনো কিন্তু নাম নেই, আমরা এস এর ভিতরে একটা ভ্যালু নিছি এবং এই এন এর মান কি হিসেবে পাঠাবো, কত পাঠাবো আমরা, ধরে আমরা 4 পাঠাবো। সো আমরা যখন রান করব দ্য ভ্যালু 8। আবার একইভাবে আমরা এখানে আরেকটা ভ্যালু পাঠাবো 20। সো এভাবে আমরা জাস্ট একবারে আমরা কল করতে ইউজ করতে পারবো এই ভ্যালুটাকে আর কি। তো এই ফাংশন যেটা, এই ফাংশনের নাম হচ্ছে ল্যামডা ফাংশন। এটা একটা সিম্পল একটা উদাহরণ। আরেকটা যদি আমরা একটু চাচ্ছি যে মনে করেন আমার তিনটা সংখ্যা আছে কিংবা এক দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার মধ্যে আমি চাচ্ছি গ্রেটার দেন স্মলার দেন, যেটা অলরেডি আমরা করেছি, এই ধরনের একটা ক্যালকুলেশন আমরা করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কি করব, ল্যামডা ফাংশন ইউজ করে খুব সহজে আমরা করতে পারবো। LAMBDA ল্যামডা লিখবো, তারপরে কি লিখবো, আমাদের দুইটা ভ্যালু পাস করব। তাহলে এ এবং বি আমাদের পাস করতে হবে, দুইটা ভ্যালুর মধ্যে কলন চিহ্ন দিব। এখানে আমি এন টাইপ অফ ভ্যালু পাস করতে পারবো। সো আমরা কি বলবো, ইফ, যদি আহ, এখানে একটা টার্নারি অপারেটর ইউজ করব, এ হবে কখন, ইফ এ ইজ গ্রেটার দেন বি, ইলস বি। জাস্ট সিম্পল একটা আমরা অপারেশন চালাবো, ইফ ইলস অপারেশন। তারপর আমরা প্রিন্ট করব, প্রিন্ট ম্যাক্স, না পাঠাই, সরাসরি প্রিন্ট করি, এস 10 আর 20 পাঠাই। একটা যদি দা ম্যাক্স নাম্বার কম্মা দিয়ে আমরা এটা পাঠাচ্ছি, দা ম্যাক্স নাম্বার ইজ, সরি। সো এটা পাঠাচ্ছি, তখন আমরা যদি রান করি আমাদের ম্যাক্স নাম্বার 20। সো একইভাবে আমরা এখানে আনলিমিটেড ভ্যালু পাস করতে পারি ল্যামডা ফাংশনের মাধ্যমে। বিষয়টা কি ক্লিয়ার? জি। সো আমরা দুইটা উদাহরণ দেখি ল্যামডা ফাংশনের। খুব সিম্পল দুইটা উদাহরণ দেখবো। একটা হচ্ছে যে অড ইভেন্ট বের করার, যেমন অড ইভেন্ট বের করতে চাইলে আমরা কি করব, ডেফ লেখে আমরা যদি নর্মাল ফাংশন ইউজ করি, একটা ফাংশন কি করব, ধরি ইট ইজ ইভেন, এরকম একটা ফাংশন করব। ফাংশন করার পর এখানে আমরা কি করব, একটা ভ্যালু পাস করব। আমরা যদি নর্মাল ফাংশনের কথা চিন্তা করি, তারপরে কি করব, ইফ এক্স মড 2, যদি এই, সরি, এনটাকে যদি 2 দিয়ে ভাগশেষ যদি সমান সমান 0 হয়, সেক্ষেত্রে আমাদের রিটার্ন আসবে ট্রু, আর আদারওয়াইজ আমাদের রিটার্ন আসবে ফলস, রিটার্ন ফলস। দেন ধরেন আমি একটা লিস্ট পাঠাচ্ছি, অথবা আমি সরাসরি একটা ইজ ইভেন একটা ভ্যালু পাঠাচ্ছি, ইজ ইভেন আমাদের 32 পাঠাচ্ছি।
সো আমাদেরকে 32 যেহেতু ইভেন নাম্বার, ট্রু। আমি যদি এখানে 31 পাঠাই, আমাদেরকে ফলস দিচ্ছে। সো এই যে বড় কোড লিখেছি, এটাকে যদি আমরা ল্যামডাতে লিখতে চাই, সিম্পলি আমরা জাস্ট লিখবো কি, এস সমান সমান একটা ল্যামডা, LAMB DA ল্যামডা, তারপরে কি দিব বলেন, আর্গুমেন্ট দিব। সো আর্গুমেন্ট আমরা কি দিব, ধরি এন, কলন দিব, তারপর আমরা যে কন্ডিশনটা আছে, কন্ডিশনটা কি ছিল, এন মড 2 সমান 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 0। ক্লিয়ার? ক্লিয়ার বিষয়টা? জি, থ্যাংক ইউ। প্রিন্ট এস, আমরা 31 দিচ্ছি। সো ফলস। এবং যখন 32 দিব, তখন আমাদের ট্রু আসছে। দ্যাট মিন্স, দেখেন আমাদের এখানে যে পাঁচটা, পাইথন তো এমনি কোড কম লেখে, তার মধ্যেও ল্যামডা যখন আমরা ইউজ করব, এক লাইনে আমাদের এই ধরনের কাজ হয়ে যাচ্ছে। বিষয়টা মনে হয় সবার ক্লিয়ার হয়েছে। আর একটা লাস্ট ফাংশনের বিষয়ে, আরো অনেক কিছু আছে ফাংশনের, আমরা আস্তে আস্তে যখন কাজ করব, কাজ করতে করতে এই বিষয়গুলো দেখব। মোটামুটি আমরা কভার করেছি এই। আর এছাড়াও আসলে আমরা ফাংশনের ভিতরে আরো কিছু কিছু ফাংশন ইউজ করি। আমরা যখন কাজে ঢুকবো, তখন আমরা এগুলি পাবো, ম্যাপ ফাংশন, ফিল্টার ফাংশন। আসলে ফাংশন, বিল্ট ইন ফাংশন কিছু ফিল্টার করে ইউজ করা হয়, সেটা আমরা কাজের সময় দেখবো আর কি। এছাড়া ফাংশনের লাস্ট আমাদের যে টপিকসটা হচ্ছে নেস্টেড ফাংশন। মানে একটা ফাংশনের ভিতরে আমরা আরেকটা ফাংশন যখন লিখবো, তখন আমরা এটাকে বলবো নেস্টেড ফাংশন। একটা লুপের ভিতরে যখন আমরা আরেকটা লুপ ইউজ করব, তখন আমরা সেটাকে বলবো নেস্টেড লুপ। একইভাবে একটা ভেরিয়েবলের ভিতরে আরেকটা ভেরিয়েবল যখন ইউজ করবো, তখন আমরা নেস্টেড ভেরিয়েবল যেরকম বলি। সো নেস্টেড ফাংশন। সো নেস্টেড ফাংশন, নেস্টেড ফাংশন বলতে জাস্ট আমরা একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন আমরা ডিক্লেয়ার করতে পারবো। তো আমরা একটা ফাংশনের নাম হচ্ছে আউটার ফাংশন। ধরে নিচ্ছি এটা একটা আউটার ফাংশন। আউটার ফাংশনের মাধ্যমে প্রিন্ট করব হচ্ছে আউটার ফাংশন। এটা আমরা প্রিন্ট করলাম। সো আউটার ফাংশনের ভিতরে আমরা আরেকটা ফাংশন ডিক্লেয়ার করব, ইনার ফাংশন। সো ইনার আরেকটা ফাংশন ডিক্লেয়ার করব, করার পর আমরা এখানে বলবো যে প্রিন্ট ইনার। সো এটা হচ্ছে ইনার ফাংশনের স্টেটমেন্ট এক্সিকিউশন। সো আরেকটা আমরা প্রিন্ট করব, ধরি এই আউটার ফাংশনের ভিতরে আরেকটা প্রিন্ট করব আমরা, ডিফাইন ইনারের পরে, যে কলিং ফ্রম ইনার। সো এরকম আমরা একটা ডিফাইন করব। করার পরে আমাদের এই ফাংশনের কাজ শেষ। করার পরে আমরা এখানে ধরি আবার একটা ইনারকে কল করি ওই ফাংশনের ভিতরেই, যে আমরা ফাংশনটা করেছি সেই ফাংশনের ভিতরে আবার ইনারকে কল করি। করার পর আমরা এখন ফাংশনের বাইরে এটা রান করি। রান করার পর আমরা অন্য ব্লকে যেয়ে এখন কল করি আউটার। সো আউটারকে যখন আমরা কল করব, তখন কি কি রেজাল্ট আসতে পারে? আউটারকে কল করার সাথে সাথে সে কি করবে, এক্সিকিউট, এটা এক্সিকিউট করবে। কারেক্ট? তারপর কোনটা এক্সিকিউট করবে? আমাদের অনেকে বলবেন যে না, এটা এক্সিকিউট করবে, এটা কিন্তু করবে না। সে কিন্তু এখানে ডিফাইন করেছে, সে একটা মেথড, এখানে একটা ফাংশন এখানে তৈরি করেছে, কিন্তু কল কিন্তু করেনি। সে কি করবে, এটাকে প্রিন্ট করবে, কলিং ফ্রম ইনার। তারপর আবার যখন ইনারকে কল করা হয়েছে, তখন কিন্তু সে এই ইনারকে প্রিন্ট করবে, ইনার ফাংশন। তো আমরা যদি রান করি, দেখবো আর কি। প্রথমে কি করেছে, আউটার ফাংশনকে সে কল করেছে। কল করার পরে সে কি করেছে, তারপর আর স্টেটমেন্ট এক্সিকিউশন স্টেটমেন্ট কোনটা, প্রিন্ট অথবা রিটার্ন। তো এখানে রিটার্ন যেহেতু নাই, প্রিন্ট কোনটা করেছে, কলিং ফ্রম ইনার। দেন সে কি করেছে, ইনারকে কল করেছে। ইনারকে যখন কল করছে, এই ইনারের রেজাল্টটাই হচ্ছে এই প্রিন্ট। সো এভাবে এটা হচ্ছে নেস্টেড ফাংশন। বিষয়টা কি ক্লিয়ার? নেস্টেড ফাংশন ক্লিয়ার? নেস্টেড ফাংশন বলতে বোঝাচ্ছে যে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন ডিক্লেয়ার করা। জি, ক্লিয়ার। সো পাইথনের একটা আরেক একটা লাস্ট একটা বিষয় আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে একটা মজার ফিচার আছে। যেমন আমরা যখন দেখলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে যে রিটার্ন টাইপ যখন আমরা করছি, রিটার্ন হচ্ছে, তো ভ্যালুগুলো কিন্তু রিটার্ন করছে কি, একটা রিটার্ন দেখছি আমরা। অন্য অন্য যে প্রোগ্রামিং আছে, সি প্রোগ্রামিং বলি, জাভা প্রোগ্রামিং বলি, সবগুলো প্রোগ্রামের যে প্রসিডিউর, মেথড,
ফাংশন যাই কিছু থাকুক না কেন সবগুলোতে কিন্তু এই ধরনের রিটার্ন আছে, রিটার্ন টাইপ আছে, এবং সেই রিটার্নে কিন্তু একটা ভ্যালু রিটার্ন করে। পাইথনের সবচেয়ে বিগেস্ট ফ্যাসিলিটি হচ্ছে সে মাল্টিপল রিটার্ন করতে পারে। আমরা যদি একটা ক্যালক, আমরা প্রথমে যে উদাহরণটা দেখেছি ওইটা যদি আমরা দেখি, আমরা দুইটা ভ্যালু পাস করি, এ এবং বি পাস করে, এখানের মধ্যে আমরা বলতেছি সাম সমান সমান এ প্লাস বি, সাবট্রাকশন সমান সমান আমরা বলতেছি এ, এ মাইনাস বি, মাল্টিপ্লিকেশন সাম আমরা না ইউজ করি সরাসরি। ইউজ করলে কোনো প্রবলেম নেই, যেহেতু আমাদের এখানে গ্রিন কালার দেখাচ্ছে তার মানে সাম একটা বিল্ট ইন ফাংশন, ডাবল এম ইউজ করি। আর যদি সরাসরি এসইউএম ইউজ করি এটা কোনো সমস্যা হবে না, কারণ আমরা যখন 33টা রিজার্ভ ওয়ার্ড দেখেছিলাম 33টা রিজার্ভ ওয়ার্ডের মধ্যে সাম কোনো ওয়ার্ড নেই, সেই কারণে এটা ডিক্লেয়ার করলে কোনো প্রবলেম নেই। মাল্টিপ্লিকেশন এ ইন্টু বি আমরা দিচ্ছি, এ ইন্টু বি, এবং ডিভিশন ডিভ সমান সমান এ ডিভাইডেড বাই বি। সো আমরা এই ধরনের চারটা ভেরিয়েবল নিয়েছি, নেওয়ার পরে আমরা রিটার্ন করব। এর আগে আমরা দেখেছিলাম যে রিটার্ন করেছিলাম আমরা একটা ভেরিয়েবল, একটা ভ্যালু রিটার্ন করেছি। আমরা চাইলে সাম, সাব, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আমরা চারটাকেই রিটার্ন করতে পারবো। আমরা সাম দিয়েছিলাম এস ডাবল এম। সো আমরা চারটাকেই রিটার্ন করতে পারবো। রিটার্ন করার পর আমরা যখন কল করব, আমরা কল করার আগে দিয়ে আমরা চারটা ভেরিয়েবলের জন্য চারটা ভেরিয়েবল আমরা ডিফাইন করি, এ বি সি ডি সমান সমান আমরা এখন সি এ এল সি এই ক্যালক ফাংশনটাকে কল করি। কল করার পর আমরা এখানে দিচ্ছি যে 100 আর হচ্ছে 50, ধরে আমরা এইরকম ভ্যালু পাস করছি। সো দেন আমরা প্রিন্ট যদি করি, প্রিন্ট এ, এ কমা এ, বি কমা বি, মানে বি এর ভ্যালু বি, এভাবে দেখার সুবিধার জন্য আমি এভাবে করছি আর কি, সি, ফাইনালি ডি। তো আমরা যখন এটা প্রিন্ট করব দেখি আমাদের অটোমেটিক্যালি যে সাম হয়েছে 100 এবং 50-এর সাম 150 বিয়োগফল 50, এভাবে আমরা কিন্তু মাল্টিপল রিটার্ন করতে পারি, এবং মাল্টিপল রিটার্ন গুলো মাল্টিপল ভেরিয়েবলে এভাবে অ্যাসাইন করতে পারি, যেটা আমাদের অনেক বড় একটা কাজকে খুব সংক্ষেপে করে দেয়। সো এটা এভাবে পাইথন সাপোর্ট করে। তো এভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। আরেকটাও আমরা ডিক্লেয়ার করতে পারি, এই রিটার্নটা যে আমাদের যে চারটা ভ্যালু রিটার্ন হয়েছে সেই চারটা ভ্যালু টাপল আকারে রিটার্ন হয়। আমাদের যে রিটার্ন টাইপটা সেই রিটার্ন টাইপটা হচ্ছে টাপল। সো টাপল আকারে যেহেতু রিটার্ন হয় সেহেতু আমরা, কেন টাপল আকারে রিটার্ন হয়, কারণ আমাদের যে রিটার্ন টাইপটা এই রিটার্ন টাইপ যাতে মিউটেবল, ইমিউটেবল অবস্থায় থাকে, এবং এটাকে যাতে অর্ডার চেঞ্জ না হয় এই জন্য আসলে পাইথন অটোমেটিক্যালি রিটার্ন করে এটাকে টাপল আকারে। সো আমরা একটা ভেরিয়েবলের ভিতরে আমরা যখন নিয়ে নিব, ক্যালক দিয়ে আমরা এই ভ্যালুটা যখন নিয়ে নিব, কল করবো আবার আরেকটা ফাংশনে, আমরা দিচ্ছি 250। সো আমরা যখন এরকম কল করব, কল করার পরে যখন আমাদের প্রিন্ট করতে হবে তখন কিন্তু আমরা আবার সরাসরি প্রিন্ট করতে পারবো না, তখন আমরা ফর দিয়ে, আমরা আগেরটাই ডিফাইন করেছিলাম চারটা ভেরিয়েবল, যদি আমরা একটা ভেরিয়েবল দিয়ে ডিফাইন করি সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই একটা ফর লুপ চালাতে হবে। ফর দিয়ে আমাদের টি গুলোকে এক্স এর ভিতরে নিতে হবে, তারপর আমাদের প্রিন্ট এই এক্সটাকে প্রিন্ট করতে হবে। এভাবেও আমরা রান করতে পারি। সো এভাবে মাল্টিপল ভেরিয়েবল রিটার্ন টাইপে মাল্টিপল রিটার্ন আমরা করে মাল্টিপল ভেরিয়েবলের মাধ্যমে এটা অ্যাসাইন করতে পারি। বিষয়টা কি ক্লিয়ার? সো এই ছিল আমাদের ফাংশন নিয়ে মোটামুটি আহ, আজকের আলোচনা। আগামী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে মডিউল এবং হচ্ছে প্যাকেজ নিয়ে। দেন আমরা শুরু করব পরবর্তী ক্লাসে, আমরা ইনশাল্লাহ বুধবারের ক্লাস থেকে নামপি শুরু করব, বুধ এবং শনিবারে। তারপর পান্ডাসের দুইটা ক্লাস, ম্যাটপ্লটলিব, সিবর্নের ক্লাস, এক্সেল, এমএস এসকিউএল, পাওয়ার বিআই। সো আজকের কোশ্চেন, আজকের যে সেশনটা হলো এই সেশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর পাইথনের সাথে ডাটাবেজের কানেকশন দেখানো হবে না? হ্যাঁ হ্যাঁ জি, দেখানো হবে, এটা তো মাইস্কুয়েল ক্লাসের পরে, মাইস্কুয়েল একটা ক্লাস হবে তারপরে। আমরা তো ডাটাবেজ এখনো করিনি, না করে আসলে ওই কাজ কিভাবে করি।